আমি পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছি সাইকেলটা নিয়ে। মনে হচ্ছিল আমার অবস্থা ঠিক কার্তিকের মতোই হবে, বেঘরে প্রাণটা দিতে হবে এখানে। চিৎকার করে ডাকতে ইচ্ছে করলো কাউকে, কিন্তু গলা দিয়ে এক ফোঁটাও শব্দ বের হলো না। ঠিক তখনই আবার ভীষণ শব্দে একটা বাজ পড়ল, আর সাথে সাথে উৎপন্ন আলোর এক ঝলকে আমি কার্তিকের সারা শরীরটা স্পষ্ট দেখতে পেলাম। উফ, সে কি দৃশ্য! এখনো ভাবতে গেলে আমার সারা শরীরের রোম খাড়া হয়ে যায়। বিদ্যুতের উৎপন্ন সাদা আলোয় আমি স্পষ্ট দেখতে পেলাম আমার থেকে ঠিক 2 হাত দূরে দাঁড়িয়ে রয়েছে বছর 12-13 একটা ছেলে। সারা শরীর ফ্যাকাশে সাদা, শরীরে এতটুকু রক্তের ছিটে নেই তার। চামড়াগুলো পচা গলা মাংস খসে পড়ার মতো খসখসে কাদা মাটি মাখা, আর শরীরের অনেক জায়গায় সবুজ হয়ে শ্যাওলা গজিয়ে গেছে, ঠিক যেমন শ্যাওলা গজিয়ে পিছল হয়ে গেছে এই বাঁশের তৈরি বটতলার সাঁকোটি। বিপ্লবদা আজকে একটা সাদা রঙের গেঞ্জি আর তার সাথে নরম ঘিয়ে রঙের প্যান্ট পরেছে। গলায় প্রত্যেকবারের মতো সেই মোটা রুদ্রাক্ষের মালা। বিপ্লবদার ওটা যেন একটা সঙ্গী। রোজ ভক্তি ভরে মহাদেবের পুজো করে সকালে। লোকটাকে আজও সঠিকভাবে চিনতে পারল না ওই 4 জন ছেলেপিলে। কখনো মনে হয় তাকে ঘোর নাস্তিক, সবকিছুকে বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করে। আবার কখনো মনে হয় ভীষণ ঈশ্বর ভক্ত, মহাদেবের আসল পূজারী। অথচ লোকটার কাছে কিসের যেন অমুক টানে বারবার ছুটে আসে ওরা। বিপ্লবদা তার পরিচিত এক মুখ হাসি হাসল। বিপ্লবদার মুখ কখনো হাসি ছাড়া দেখতে পায়নি কেউ। সব সময় এই মানুষটা হাসি খুশিতে মত্ত। অনেক বড় হয়তো কোনো চাকরি করতে পারত বিপ্লবদা, কারণ বিপ্লবদার যা মেধা, সারা পাড়ার লোক তাকে ধন্য ধন্য করে। কিন্তু ওই নিজের নেশা আর নিজের স্বাধীন মতো কাজ করবে বলে প্রথমে সামান্য ট্রাভেল এজেন্সির সঙ্গে কাজ করত বিপ্লবদা। তবে কাজটা যে টাকার জন্য না করে নেশার জন্য করত, সেটা ভালোই বোঝা যেত। তারপর সংসার জীবনে প্রবেশ করার সময় সেই ট্রাভেল এজেন্সির কাজ ছেড়ে শুরু করে সরকারি চাকরি। খবরে বলছে এখন নাকি নিম্নচাপ লেগেছে, প্রায় 7 দিনের আগে বৃষ্টি থামবে না। হ্যাঁ গো বিপ্লবদা, তাই তো ছুটতে ছুটতে চলে এলাম তোমার কাছে গল্প শুনবো বলে। আজকে তোমার জীবনে ঘটে যাওয়া একটা সত্যি সত্যি ভূতের ঘটনা শোনাও তো। গল্প নয় রে, গল্প নয়। আমার সাথে ঘটে যাওয়া সব সত্যি ভৌতিক ঘটনাগুলোকেই তোদেরকে শোনাই আমি। ওই গল্পের মধ্যে এক চুলো মিথ্যে কথা থাকে না। বাইরে কি জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টি পড়ছে দেখো বিপ্লবদা। এই ওয়েদারে কিন্তু আজকে একেবারে জমজমাট হবে ভূতের গল্প, কি বলো? হ্যাঁ, তা তো হবেই। এই ঘরের মধ্যে বসে থেকে গল্প শুনে মজা নেই। যদি বুকের পাটা থাকে তাহলে যেতে হবে বটতলার সাঁকোয়। ওই বটতলার সাঁকোয় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভূতের গল্প শুনতে হবে, তাহলেই বুঝবো তোদের কতটা সাহস। বিপ্লবদা মুচকি হাসল, তারপর মাথা চুলকোতে চুলকোতে বলল, ওই সাঁকোতেই তো ঘটেছিল একটা সাংঘাতিক ভয়ের ঘটনা আমার সাথে। বটতলা সাঁকো বলতে ওই কালীতলার মাঠের সামনে যে পুকুরের ওপর দিয়ে সাঁকোটা, সেটার কথা বলছো? হ্যাঁ রে হ্যাঁ, ওই সাঁকোটার কথাই বলছি। ওটা দিনের বেলায় দেখতে যতটা সহজ, রাতের বেলায় ওর রূপ ততটাই ভয়ঙ্কর। বলো কি, দিনের বেলায় তো আমরা অনেকবার পেরিয়েছি ওই সাঁকো। দিনের বেলায় আর রাতের বেলার মধ্যে তো অনেক পার্থক্য, তাই না? যেমন এখানে বসে ভূতের গল্প শোনা আর ওই সাঁকোতে দাঁড়িয়ে ভূতের গল্প শোনা আলাদা ব্যাপার। ওই ঘটনাই তো আজকে বলবো রে। ওই দেখ, তোরা আসবি বলেই তোদের বৌদি বেগুনি আর চা নিয়ে হাজির। হ্যাঁ গো, আজকে আমি তোমাদের সাথে বসে ভূতের গল্প শুনবো, আর তাই জন্য তাড়াতাড়ি সব চা, ভাজাভুজি, মুড়ি মাখা নিয়ে চলে এসেছি। বৌদি, সত্যি তুমি মুড়িটা এত সুন্দর করে মাখো আর চাটা এত সুন্দর বানাও না, মনে হয় যেন স্বর্গে বসে রয়েছি।
একদিকে বিপ্লবদার গল্প বলা আর অন্যদিকে চা মুড়ি, হা হা। আচ্ছা, বেশি না বকে এবার গল্প শুরু হোক নাকি? কাকতালীয়ভাবে হঠাৎ প্রচণ্ড জোরে এক কান ফাটানো বাজ পড়ল আশেপাশেই, আর তার সাথে সাথেই হয়ে গেল লোডশেডিং। যা, আজকে রাতের মতো শেষ কারেন্ট। আবার কারেন্ট আস্তে আস্তে কাল সেই বিকেল। এসব পাড়ার দিকে কি আর রাত বেরোতে লোকের কাঁথা মুড়ি দিয়ে না ঘুমিয়ে লাইট সারাতে আসবে? একটা বড় লাল রঙের মোমবাতি ঘরের মাঝখানে রাখা হলো। তারই মৃদু হলুদ আলো চারপাশে ছড়িয়ে যাচ্ছে, আর বাইরে অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। তবে সময় চলে যাচ্ছে দেখে আর সময় নষ্ট না করে গল্পটা বলা শুরু করলো বিপ্লবদা। সে সময়টা ছিল এমনই বর্ষার রাত। আমার তখন বয়স ওই বছর 18-19 হবে। তখন কলেজের বাইরেও গণেশদার কাছে পড়তে যেতাম কলেজের পড়া। একরকম টিউশন পড়তে যেতাম বলতে পারিস তোরা। সেদিনও টিউশন পড়তে গেলাম নিয়ম মাফিক। তবে যখন বাড়ি থেকে সাইকেল নিয়ে বের হলাম তখন আকাশে মেঘ ছিল না। যেহেতু সপ্তাহে একদিন পড়তে যাই, তাই বেশি সময় নিয়েই পড়িয়ে দিত গণেশদা। তাই যখন পৌঁছলাম গণেশদার বাড়িতে তখন বিকেল 4:30 ছাড়িয়েছে। গণেশদার বাড়িটা ছিল আমাদের পাড়া থেকে 2 পাড়া পরে কালীতলার একদম পিছনে। তাই সাইকেল করে যেতাম, যেতে প্রায় মিনিট 15 একটু বেশি লাগতো। সেদিনও গণেশদার ছাড়তে ছাড়তে প্রায় 7টা বাজল। ততক্ষণে আকাশে কালো মেঘ জমেছে এবং সাথে গুরুম গুরুম করে বাজ পড়ার শব্দ ভেসে আসছে। একটা ভয়ে মাখানো আবহাওয়া চারপাশে। এখন যদিও বা বিদ্যুতের ব্যবস্থা আছে, তখন অধিকাংশের বেশি বাড়িতে বিদ্যুতের কোনো ব্যবস্থাই ছিল না। তার উপর এমন ঝড় বাদলের রাতে সে বিদ্যুতের আলোগুলো বন্ধ করা থাকতো। গণেশদার বাড়ি থেকে যখন বের হলাম তখন চারপাশ বেশ অন্ধকার। বুঝলাম লোডশেডিং হয়েছে। মাঝে মাঝে বিদ্যুতের আলো চমকাচ্ছে আর পথের সামনেটা পরিষ্কার হয়ে যাচ্ছে তাতে। আমার ব্যাগে সবসময় তখন টর্চ নিয়ে ঘুরতাম, তাই আমার কাছে টর্চ ছিল। সাইকেলে উঠে টর্চ চালিয়ে চলছি, হঠাৎ জোরে ঝড় উঠল। সেই ধুলোর ঝড়ে চারপাশটা চোখে কিছুই দেখতে পেলাম না। মনে মনে ভাবলাম সোজা রাস্তা দিয়ে যেতে গেলে অনেক দেরি হবে, তার চেয়ে বরং বটতলার সাঁকোটা পেরিয়ে এগিয়ে যাব সামনে। বটতলার সাঁকোটাকে এখানকার লোক একটু এড়িয়ে চলে, তবে ততদিন আমার জীবনে কোনো ভৌতিক অলৌকিক ঘটনা না ঘটায় তাদের কথা আমার বিশ্বাস হতো না। দিনের বেলায় দিব্যি ঝকঝকে পরিষ্কার একটা সাঁকো, তাতে রাতের বেলায় কি এমন সমস্যা হতে পারে যে এত লোক ভয় পাবে? তাছাড়া তখন বাড়ি ফিরে আসার জন্য আমার মধ্যে একটা তাড়াও ছিল, কারণ কালবৈশাখী বৃষ্টি অল্পতে থামবে না। তার চেয়ে সাইকেলে মিনিট 15 রাস্তাটা না গিয়ে প্রায় 8-10 মিনিটের মধ্যেই পৌঁছে যাওয়া যাবে বাড়িতে। তখনও বৃষ্টিটা ঝেপে আসেনি। ঝড়টা সামান্য কমলেই আমি বটতলার দিঘিটার কাছে এলাম। ওই এলাকাতে জনবসতি এমনি কম, আর বটতলা দিঘির কাছটায় কেবল কয়েকটা ধান পাটের চাষের জমি, আর একটু দূরে কালীতলার মন্দির ছাড়া আর কিছুই ছিল না। কাজেই সেখানে কোনো রকম কোনো আলো এসে পৌঁছাচ্ছিল না। আমার হাতে 2 ব্যাটারির টর্চটা যে সামান্য আলো হচ্ছিল, তাতে কোনো মতে সাইকেলটা থেকে নেমে পিঠে ব্যাগটা নিয়ে সাইকেল নিয়ে হাঁটতে হাঁটতে উঠলাম সাঁকোতে। কেমন যেন পাটা ডলে গেল প্রথমে উঠে। হয়তো সাইকেলের আমি ওঠার জন্য এমনটা হলো। বিশেষ পাত্তা না দিয়ে সামনেটা এগিয়ে গেলাম। সাঁকোটা যে খুব মজবুত সেটা বলবো না, কারণ বাঁশের তৈরি সাঁকো বেশিরভাগ জায়গাতেই নড়বড়ে হয়ে আছে। তার উপর শ্যাওলা পড়ে সাঁকোটার অনেক অংশে কেমন যেন পিছল হয়ে গেছে। সাঁকোটা বেশ চওড়া, পাশে হাত ধরে হাঁটার মতো বাঁশের খুঁটি লাগানো। দিনের বেলায় গুটি কয়েক লোক চলাচল করলেও সন্ধ্যের পর থেকেই সাঁকোকে সবাই এড়িয়ে চলত। লোকে বলছে এখানে নাকি ভূতের দেখা পেয়েছে অনেকেই। আমি ভূতে বিশ্বাস কখনো করতাম না, আর
সদ্য কলেজ পড়া ছেলে, মনের মধ্যে ভয়টার তখনও অস্তিত্ব ছিল না। হঠাৎই আবার কান ফাটানোর শব্দে বাজ পড়ার সাথে সাথে বৃষ্টি নামল, আর বিদ্যুতের চমকের আলোতে সামনের সাঁকোটা পুরো দৃষ্টিগোচর হলো। অনেকটা লম্বা অথচ চওড়ায় সরু। একটা মানুষের পক্ষে যাওয়ার সুবিধা হলেও দুইজনের পক্ষে যাওয়াটা মোটেই সুবিধের নয়। বৃষ্টি হচ্ছিল, তবে ঝেঁপে বৃষ্টি নয়, ফিস ফিস করে বৃষ্টি। তাতেই এক হাতে সাইকেল আর অন্য হাতে টর্চটা নিয়ে হাঁটতে হাঁটতে চললাম সামনে। নদীর জলের মধ্যে বৃষ্টির ফোঁটার আওয়াজ কানে ভাসছিল। সম্পূর্ণ নির্জন প্রান্তে প্রকৃতির আওয়াজ খুব ভালো করে শোনা যাচ্ছিল না তখন। তবে মনে তখন ঝড় বৃষ্টি হলে যে আমোদ লাগার দরকার সেটা লাগছিল না, বরং ভয় করতে শুরু করেছিল। কেমন যেন একটা অস্বস্তি প্রত্যেকটা পদক্ষেপ এগিয়ে যাওয়ার সাথে সাথে আমায় ঘিরে ধরছিল। একা অন্ধকারের মধ্যে তখন কেন জানি না বারবার মনে হচ্ছিল লোকের বলা কথাগুলো কিছুটা হলেও হয়তো সত্য। বারবার মনটাকে অন্যদিকে ঘুরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও সেই একই ঘটনা বারবার মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকছিল। এটা এক অন্ধকারে বসে থাকলে হয়, কোনো কারণ ছাড়াই ভয় করে। জিনিসটা নিয়ে আগে ভয়ের ঘটনা শুনলে সে ভয় আরো জাঁকিয়ে বসে। তখন আমারও সেই একই অবস্থা হয়েছিল, ভয় পুরো জাঁকিয়ে বসেছে। আবার টর্চ ফেলে ধীরে ধীরে সামনের পথে এগিয়ে যেতে হচ্ছিল, কারণ যদি ভুল করে পিছল খেয়ে পড়ি তো একেবারে দিঘির জলে। সাঁতার জানলেও সাহস হচ্ছিল না তখন, কিন্তু তখনও ভয়ের কিছুই হয়নি। ভয় শুরু হলো ঠিক এরপর থেকে। সাঁকোটায় আগেও আমি বেশ কয়েকবার যাতায়াত করেছি, সময় লেগেছে মাত্র 4 থেকে 5 মিনিট। সেদিন অবশ্য ধীরে ধীরে সাইকেল নিয়ে চলছিলাম, তাই সময় হয়তো আরো মিনিট 5 বেশি লাগতে পারত। কিন্তু আমার মনে হলো আমি প্রায় 15 মিনিটের বেশি সময় ধরে হাঁটছি। কেমন একটা খটকা লাগতেই আবার পিছন করে টর্চ মেরে দেখলাম আমার সামনে এবং পিছনে তখনও একই রকম দূরত্ব, অথচ আমি প্রায় মিনিট 15 ধরে সেই সাঁকোর ওপর দিয়ে হেঁটে চলেছি। বেশি কিছু না ভেবে আবার সামনের দিকে টর্চ জ্বালিয়েই পথ চলতে লাগলাম। প্রায় আরো মিনিট 5 যাওয়ার পরে পিছন ঘুরে টর্চ মেরে তাকাতেই দেখলাম ঠিক যে স্থানে আমি একটু আগেই দাঁড়িয়েছিলাম ঠিক সেইখানে আবার আমি এখনো দাঁড়িয়ে রয়েছি। আমার মনে হলো আমার সারা শরীর কেউ যেন বরফ কুচি ঠেলে দিয়েছে। এবার টর্চ জ্বালিয়েই আমি একরকম দৌড়ানোর মতো করে সামনে এগিয়ে গেলাম, অথচ এখনো সাঁকোর অপর প্রান্তটা আমার নজরেই এলো না। যতবারই টর্চ জ্বালিয়ে সামনের দিকে তাকাচ্ছি মনে হচ্ছে সেই একই অবস্থানে দাঁড়িয়ে রয়েছি আমি। হাত ঘড়ি জানান দিচ্ছে রাত 8:30। রীতিমতো ঘামছি তখন আমি, কি করব কিচ্ছু ভেবে পাচ্ছি না। অবশেষে ঠিক করলাম যে সাঁকো পেরিয়ে বাড়ি যাবার লাভ নেই, বরং ফিরে যাই। আবার সোজা পথেই বাড়ি যাব, দেরি হোক হোক। সেই ভাবনা নিয়ে যে সাইকেলটা পিছন ফিরিয়ে এগোতে যাব অমনি একটা শব্দ কানে এলো, একটা কিছুর মটমট শব্দ। তার কিছু মুহূর্তের পরেই আমার মনে হলো আমার ডান কানের সামনে একটা বাচ্চা ছেলে আমাকে ডাকলো। দাদা! চমকে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। একটা বাচ্চা ছেলের কণ্ঠ। তখনও অবশ্য সেই ছেলের চেহারা আমি চোখে দেখিনি। অন্ধকার অবস্থাতেই কাঁপা কাঁপা কণ্ঠে প্রশ্ন করলাম, কে কে? আমি কার্তিক। আমার সামনের সাঁকোটা অবধি পৌঁছে দেবে? আমি যেতে পারছি না। একটা ছোট বাচ্চা ছেলে এই দুর্যোগের মধ্যে কি করে এলো? কে? তখন মনে একটা প্রশ্নই আসছিল, সে কি আমার মতোই বারবার একই পথে ঘুরছে? তবুও একটা মানুষের কণ্ঠ পেয়ে মনের মধ্যে একটু হলেও সাহস এসেছিল। তখন জোরে জোরে কয়েকবার শ্বাস টেনে বাচ্চা ছেলেটাকে বললাম, আচ্ছা আমিও সামনেই যাচ্ছি, চলো। আমি টর্চ চালিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য সাইকেলটাকে নিয়ে যাব, হঠাৎ দেখি টর্চের আলোটা আর জ্বলছে না। বেশ কয়েকবার টর্চটাকে চালানোর চেষ্টা করলাম, কিন্তু সেটা কিছুতেই জ্বলল না। অগত্যা
ছেলেটির একটা আবছা কালো অবয়ব তখন আন্দাজ করতে পারছিলাম। বছর 12-13 বছরের বাচ্চার যেমন আকার আকৃতি হয় ঠিক তেমন ছিল তার অন্ধকারে দেখতে পাওয়া আকার। জিজ্ঞেস করলাম, তুমি এত রাতে এখানে কি করছো? তার উপর এখন ঝড় বৃষ্টি চলছে। আমি বন্ধুদের সাথে খেলতে গিয়েছিলাম, এখন বাড়ি যাচ্ছি। আমার মনে হলো একবার তাকে জিজ্ঞেস করি সেও কি আমার মতো একই পথে বারবার চলছে, কিন্তু জিজ্ঞেস করার আগেই সে বলে উঠল, আমি এই সাঁকোর ওপর দিয়ে বারবার যাচ্ছি, কিন্তু আমি কিছুতেই অন্য মাথায় পৌঁছতে পারছি না, একই রাস্তা দিয়ে বারবার যাচ্ছি। বুকের মধ্যে কেমন যেন একটা বল চলে এলো হঠাৎই আমার। একা থাকলে মানুষকে তীব্র ভয় গ্রাস করে, কিন্তু একসাথে একের অধিক থাকলে সেই ভয়কে জয় করা যায়। তখন অবশ্য একবারের জন্য হাসির কথা মনে হয়নি। একটা মাত্র 12-13 বছরের ছেলে আমায় সাহস দিচ্ছে। এটা কেন হচ্ছে জানো তুমি? আমি অনেক সময় ধরে এই সাঁকোর ওপর দিয়ে হাঁটছি। তোমার বাড়ি কোথায় কার্তিক? ধানগড়ের মাঠের সামনে। কালীতলায় বন্ধুদের সাথে বল খেলতে এসেছিলাম। তোমার মা তোমায় ভুগবে না তো দেরি করে বাড়ি যাচ্ছ? কিন্তু এখনো বাড়ি যেতে পারিনি। এতক্ষণ কার্তিকের সাথে কথা বলে মনে যে সাহসটুকু সঞ্চার হয়েছিল, কার্তিকের শেষের কথায় সেই সমস্ত সাহসটুকু কোথায় যেন কর্পূরের মতো উবে গেল। খেয়াল হলো সত্যিই তো কার্তিকের সাথে গল্প করছি কতক্ষণ ধরে, অথচ এখনো রাস্তা শেষ হলো না। কার্তিক, তুমি কতক্ষণ ধরে এই সাঁকোর উপর দিয়ে হাঁটছো? অনেক বছর ধরে, প্রায় 5 বছর। বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। কার্তিক কি বলছে? পাগল হয়ে গেছে নাকি? তারপরেই হয়তো ভয় পেয়েছে বলে, কিংবা বাচ্চাদের মতিগতির কথা ভেবে আমি চুপ করে যাই। আমি বুঝতে পারি আমার সাথে একই গতিতে পথ হাঁটছে কার্তিক। আরো প্রায় 8 ঘন্টা একইভাবে হাঁটলাম, তবুও সাঁকোটা শেষ হলো না। দুজনেই পাশাপাশি হাঁটছি, অথচ নিস্তব্ধ। কেউ কোনো কথা বলছিলাম না আমরা। আমি আমার মনের ভয়টাকে দূর করার জন্য কার্তিককে প্রশ্ন করলাম, কার্তিক, তুমি কি রোজ এই সাঁকোর উপর দিয়ে বাড়ি যাও? না, সেদিন হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিল খেলতে খেলতে। মাকে না বলে কালীতলায় খেলতে এসেছিলাম, তো তাই তাড়াতাড়ি ছুটতে ছুটতে বাড়ি যাব বলে এই বটতলার সাঁকোটায় উঠি। তারপর থেকে এভাবেই চলেছি। সাঁকোর অন্য মাথা দেখতে পাইনি, এখনো বাড়ি পৌঁছতে পারিনি। এভাবেই রোজ সন্ধে হলে হাঁটিয়ে সাঁকো দিয়ে বাড়ি যাব বলি। আমার তখন হাঁটু দুটো রীতিমতো কাঁপছে, গলা শুকিয়ে কাঠ। কার্তিকের কথাগুলো কেমন যেন ফ্যাকাশে শোনাচ্ছে। একটা বাচ্চা ছেলের কণ্ঠ কিভাবে যেন পরিবর্তিত হয়ে যাচ্ছে ফ্যাস ফ্যাসে কণ্ঠেতে। হঠাৎই সাইকেলটা তাল সামলাতে না পেরে সামনের দিকে হেলে পড়ল, আর আমি সাথে সাথে সাইকেলটা ধরতে গিয়ে একটি মাত্র বারের জন্য স্পর্শ হয়ে গেল কার্তিকের সাথে আমার হাত। বরফের চেয়েও বেশি ঠান্ডা কার্তিকের শরীর। একটা শ্যাওলা মাখা সোদা সোদা গন্ধ তার সারা শরীর জুড়ে ভেসে আসছে। আমার তখন যা বোঝার বোঝা হয়ে গেছে, কোনো সাধারণ মানুষের শরীর এতটা ঠান্ডা হওয়া সম্ভব নয়। কার্তিক কোনো সাধারণ মানুষ নয়। সাধারণ কি, কার্তিক কোনো মানুষই নয়। প্রচন্ড ভয়ে একরকম আঁতকে ওঠার মতো করে প্রশ্ন করলাম, এই কার্তিক, কে তুমি? কি সব বলছো? বাড়ি যেতে পারোনি মানে? কি বলতে চাইছো? তুমি জানো না, এই সাঁকোতে রাতের বেলা কেউ এলে সে আর সাঁকোর অন্য মাথা দেখতে পায় না। সে সারা রাত ধরে এভাবেই পথ চলে, ঠিক যেভাবে আমিও জানতাম না। ভুল করে একদিন চলে এসেছিলাম সন্ধ্যাবেলায় এই সাঁকোতে, ঠিক তোমার মতো করে। তারপর এখন অব্দি সাঁকোর অন্য মাথা দেখতে পাইনি। মাঝরাতে জলের মধ্যে পড়ে গেছিলাম। তারপর সকালবেলায় আমার জলে ডুবে মরা শরীরটা সবাই দেখতে পেয়েছিল, কিন্তু আমি এখন ওই সাঁকোটা বেরোতে পারিনি। তাই তো তোমাকে ডাকলাম, আমায় সাঁকোর অন্য দিকটা খুঁজে দেওয়ার জন্য।
আমি পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছি সাইকেলটা নিয়ে। মনে হচ্ছিল আমার অবস্থা ঠিক কার্তিকের মতোই হবে, বেঘরে প্রাণটা দিতে হবে এখানে। চিৎকার করে ডাকতে ইচ্ছে করলো কাউকে, কিন্তু গলা দিয়ে এক ফোঁটাও শব্দ বের হলো না। ঠিক তখনই আবার ভীষণ শব্দে একটা বাজ পড়ল, আর সাথে সাথে উৎপন্ন আলোর এক ঝলকে আমি কার্তিকের সারা শরীরটা স্পষ্ট দেখতে পেলাম। উফ, সে কি দৃশ্য! এখনো ভাবতে গেলে আমার সারা শরীরের রোম খাড়া হয়ে যায়। বিদ্যুতের উৎপন্ন সাদা আলোয় আমি স্পষ্ট দেখতে পেলাম আমার থেকে ঠিক 2 হাত দূরে দাঁড়িয়ে রয়েছে বছর 12-13 একটা ছেলে। সারা শরীর ফ্যাকাশে সাদা, শরীরে এতটুকু রক্তের ছিটে নেই তার। চামড়াগুলো পচা গলা মাংস খসে পড়ার মতো খসখসে কাদা মাটি মাখা, আর শরীরের অনেক জায়গায় সবুজ হয়ে শ্যাওলা গজিয়ে গেছে, ঠিক যেমন শ্যাওলা গজিয়ে পিছল হয়ে গেছে এই বাঁশের তৈরি বটতলার সাঁকোটি। ছেলেটির পরনে একটা হাফ প্যান্ট আর গায়ে একটা গেঞ্জি, মাথায় বড় বড় চুল ঘাড় অবধি, আর গায়ের কিছু কিছু জায়গাতে কচুরি পানা শ্যাওলা লেগে রয়েছে। তার গা দিয়ে টপ টপ করে জল পড়ছে, ঠিক যেভাবে মানুষ স্নান করে উঠলে তার গা দিয়ে টপ টপ করে জল পড়ে। এটা বিভৎস পচা আঁশটে গন্ধ বেরোচ্ছে তার গা দিয়ে। বহুদিন জলের তলায় থাকলে যেমন সোদা সোদা স্যাঁতসেঁতে গন্ধ বেরোয়, ঠিক তেমন। আমি যেমন পাথরের মতো দাঁড়িয়েছিলাম, ঠিক সেভাবেই দাঁড়িয়ে রইলাম। আমার নড়াচড়ার কোনো ক্ষমতা আর নেই। কার্তিক এক পা করে আমার দিকে এগিয়ে আসতে থাকে, একদম কাছে। আমি একদম বাঁশের তৈরি হাতলের দিকে সরে যাই। সেই চোখ সয়ে আসা অন্ধকারে আমি একেবারে কোনো মতে আটকে থাকি সেই হাতলের কাছে। এই বুঝি হাত ফসকে নিজেকে গভীর দিকে জলের মধ্যে পড়ব, কোনো মতে নিজেকে বাঁচিয়ে রেখেছি। অনেকক্ষণ ধরে কার্তিক চেষ্টা করলো আমায় জলে ফেলে দেওয়ার, কিন্তু আমায় সে স্পর্শ করতে পারল না। বুঝতে পারলাম আমার কাছে আমার লোহার সাইকেলটা থাকার জন্য সে আমায় ছুঁতে পারেনি। ছোটবেলায় দাদু ঠাম্মার মুখ থেকে অনেকবার শুনেছি লোহার কাছে নাকি কোনো ভূত অশরীরী আসতে পারে না, ভয় পায়। আমি আমার শরীরের সঙ্গে সাইকেলটাকে স্পর্শ করিয়েছিলাম। এক মুহূর্তের জন্য সাইকেলটাকে নিজের কাছছাড়া করিনি। তারপরে আবার ভীষণ জোরে একটা কান ফাটানো শব্দে বাজ পড়ার সাথে সাথে চারপাশটা আলোকিত হয়ে উঠল। তাতেই আমি দেখতে পেলাম কার্তিক একেবারে জলের ভিতরে ঝাঁপ মারল। তাতে জলের মধ্যে ঝুপ করে কিছু একটা পড়ার শব্দ হলো। সমস্ত নিস্তব্ধতাকে খান খান করে সেই শব্দ আমার সারা শরীরকে আরও যেন অবশ করে দিল। আর সাথে সাথে এতক্ষণ যে টর্চটা কোনো কারণ ছাড়াই বন্ধ হয়ে গেছিল, সেই টর্চটা আবার জ্বলে উঠল একা একাই। আমি তখনও সেই পিছল হয়ে যাওয়া বাঁশের হাতলে পিঠ ঠেকিয়ে বসে আছি। হৃৎপিণ্ড এত জোরে জোরে লাফাচ্ছে যেন মনে হচ্ছে আরেকটু হলে গলা দিয়ে বাইরে বেরিয়ে আসবে সেটা। হাত পায়ে অস্বাভাবিক রকমের কাঁপুনি ধরেছিল তখন। এতদিনের সমস্ত রকম বিশ্বাস, যুক্তি সবকিছু এক লহমায় ধুয়ে মুছে গেল। আমার জীবনে অলৌকিকের সংজ্ঞা অন্যরকমভাবে তৈরি হলো, কিন্তু ঘটনা এইভাবেও মিটল না। সেদিন আমার জীবনে চরম দুর্ভোগ দেখা দিল। হঠাৎই বাইরে থেকে জোরে বাতাসের দাপটে ঘরে জ্বলতে থাকা লাল রঙের মোমবাতিটা সামান্য কাঁপতে কাঁপতে নিভে গেল। মুহূর্তে সমস্ত ঘরটা অন্ধকারের অমানিসায় ডুবে গেল। তবুও কারোর মুখ থেকে কোনো শব্দ বের হলো না। সবাই মন্ত্রমুগ্ধের মতো গল্প শুনছে। কখন এর মধ্যে যেন এক বাটি মুড়ি মাখা, তেলে ভাজা চা সব শেষ। বিপ্লবদা পাশে রাখা বোতল থেকে কয়েক ঢোক জল খেয়ে নিয়ে আবার বলতে শুরু করলো। প্রায় মিনিট 10-12 ধরে একভাবে শ্বাস প্রশ্বাস নিয়ে তবে ধরে প্রাণটা এলো মনে হলো। হাত ঘড়িতে দেখলাম রাত 10:30। বৃষ্টি তখন আরও জোরে পড়ছে। কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। বসে বসেই টর্চটাকে চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে থাকলাম। দুই দিকে সেই একই পরিমাণ সাঁকো। এই জায়গাতে অন্তত 30 বার ঘুরে ফেলেছি ততক্ষণে। সাইকেলটা নিয়ে উঠে দাঁড়িয়েছি। হঠাৎ আমার মনে হলো আমার ঠিক 1 হাত দূরে আরও একজন দাঁড়িয়ে রয়েছে। ততক্ষণে
আমার চোখ সয়ে এসেছে অন্ধকারেও। তাতেই আমি আবছাভাবে দেখতে পেলাম একজন লোক আমার দিকে পিছন করে দাঁড়িয়ে আছে। লোকটির পরনে সাদা ধুতি আর সাদা জামা। পাথরের মূর্তির মতো সে দাঁড়িয়ে আছে, কোনো নড়াচড়া নেই। কাঁপা হাতে একবার তার দিকে টর্চের আলো ফেললাম, বললাম, কে? কোনো শব্দ এলো না। ঠিক এমনভাবে পিছন ঘুরে দাঁড়িয়ে থাকলো সে। আমি তখন মানুষ আর অশরীরের মধ্যে কোনো ফারাক খুঁজে পাচ্ছিলাম না। মনে হচ্ছিল যাকে মানুষ বলে ভাবছি সেই হয়তো মানুষ নয়, বহু বছর আগে মারা যাওয়া একজন। হয়তো তারও শরীর তেমনই শ্যাওলাময়, ফোলা, রক্তশূন্য। তখন আমার সামনে যে মধ্যবয়স্ক লোকটি দাঁড়িয়েছিল তার চেহারা কোনো অংশে আমার সামনে ফুটে উঠছিল না। আমি বলতে গেলে তার ওই সাদা ধুতি আর ফুলাতা জামা ছাড়া কিছুই দেখতে পাচ্ছিলাম না। বৃষ্টির বেগ এদিকে ক্রমেই বাড়ছিল, আর বাড়ছিল ঠান্ডা জুলো হাওয়ার দাপট। তাতেই সারা শরীরটা কেমন যেন শিরশির করে উঠছিল আমার। হঠাৎই প্রচণ্ড রাশভারী গম্ভীর গলায় সে লোকটি বললেন, তুমিও বুঝি আমার মতো এই সাঁকোতে পথ হারিয়েছ? জানো না, এই সাঁকো রাতের বেলায় অভিশপ্ত হয়ে ওঠে। গলার শব্দ শুনে আমি কেন, যে কোনো মানুষেরই অমন ভয়ানক পরিবেশে দাঁড়িয়ে ভয় লাগাটাই স্বাভাবিক। লোকটির গলার গম্ভীর স্বর শুনে আমার সেই আবার আগের ভয়টা আবার ফিরে এলো। আমি ঢোক গিলে কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, হ্যাঁ, সেই সন্ধ্যে 7টা থেকে ঘুরছি। এত রাত হলো, সামান্য এইটুকু সাঁকো পেরোতে পারলাম না। আপনি যদি দয়া করে আমায় সাহায্য করে এই সাঁকোটুকুনি একটু পার করে দেওয়ার ব্যবস্থা করেন, বড় ভালো হয়। লোকটি এবারে প্রচণ্ড জোরে হেসে উঠল। সেই হাসির শব্দ সমস্ত আকাশ বাতাস জুড়ে বইতে লাগলো। আমার বারবার মনে হচ্ছিল এই হাসির শব্দ কোনো মানুষের পক্ষে করা সম্ভব নয়। এই সাঁকোতে সন্ধ্যের পর থেকে যাদের দেখতে পাওয়া যায় তারা কেউই এই জগতের মানুষ নয়। এতদিন সকলে ঠিক কথাই বলতো, এই সাঁকো অভিশপ্ত, এই সাঁকো ভুতুরে। সন্ধ্যের পরে এই সাঁকোতে আসা মানে মৃত্যু নিশ্চিত, ঠিক যেমন করে আমার মৃত্যু নিশ্চিত এখানে। এই সাঁকো যে রাতের বেলায় পার হওয়া যায় না খোকা, আমিও চেয়েছিলাম পার হতে, পারিনি। তাহলে তোমায় সেই গল্পটা বলি, শোনো। তুমিও হয়তো এই ঘটনা শুনে থাকবে, কিন্তু আসল কারণ তো তুমি জানো না। অবশ্য তুমি কেন, কারোর পক্ষেই জানা সম্ভব নয়। আমি সেদিন আমার এক বন্ধুর বিয়ে খেয়ে বাড়ি ফিরছিলাম। সময়টা বর্ষাকাল ছিল। সেবার বৃষ্টিও হয়েছিল খুব। অনেক জায়গায় জল জমে বন্যা হয়েছিল সেবার। খুব কাছের বন্ধুর বিয়ে হওয়াতে তার বউ ভাত খেয়ে সন্ধ্যায় ফিরে এলাম। বন্ধুর বাড়িটা ছিল বেশ অনেকটাই দূরে। প্রথমে পায়ে হেঁটে সেই জোড়া কালীতলা অবধি পৌঁছে তারপর সেখান থেকে বাস ধরে গিয়ে তবেই বন্ধুর বাড়ি ইটেগড়। বৃষ্টি বাদলার দিনে বেশি রাত হয়ে গেলে আর বাস পাবো না, তাই সন্ধেই আমি বেরিয়ে পড়েছিলাম। কিন্তু কপাল এতটাই খারাপ, মাঝপথেই নামলো বৃষ্টি। বাস প্রায় 2 ঘন্টা লেটে পৌঁছলো জোড়া কালীতলায়। ঘড়িতে তখন রাত 10টার আশেপাশে বাজে। আমি জানতাম না এই সাঁকো রাতের বেলা অভিশপ্ত হয়ে যায়। এই কালীতলায় বটতলার সাঁকো দিয়ে সেদিন সকালে আমি গেছিলাম। কোনো সমস্যা হয়নি আমার। আরো 2 জন লোককেও আমার সাথে পথ চলতে দেখেছিলাম। তাই বেশি কিছু না ভেবে বৃষ্টির রাতেই আমি সাঁকোতে পা দিলাম। সকালে যে সাঁকো পেরোতে মাত্র কয়েক মিনিট সময় লেগেছিল, সেই একই সাঁকো ওই রাতের বেলায় যেন ফুরোতেই চাইছে না। এক বেলার মধ্যে এতটা চড়া তো হওয়ার কথা নয় সাঁকো। হাতে টর্চ ছিল, তাতে দেখলাম রাত 10:30। অথচ আমি স্পষ্ট দেখতে পেয়েছিলাম যখন আমি সাঁকোয় পা দিয়েছিলাম তখন বাজে ঠিক রাত 10টা। তার মানে আমি আধ ঘন্টা ধরে হেঁটেই চলেছি এই নড়বড়ে ভাঙাচোরা সাঁকোয়। নিচে তখন নদীর স্রোত উন্মত্ত হয়ে ছুটছে। ভরা বৃষ্টিতে নদীর দুকুল প্রায় ঢেকেই গেছে। যে কোনো সময় পা পিছলে নিচে পড়লে আমি স্রোতে তলিয়ে যাব। গলা শুকিয়ে কাঠ হয়ে এলো। একই জায়গায় কমপক্ষে 10-12 বার পাক দিয়েছি, অথচ সাঁকোর অন্য প্রান্তটা দেখতে পাইনি তখনও।
ভাবলাম ফিরে যাব, রাতটা না হয় কোথাও কাটিয়ে দিয়ে পরের দিন সকাল হলে লোকজনের সাথে পাড়াবো সাঁকো। পিছন পথে ছুটতে লাগলাম একরকম জান হাতে করে, কিন্তু তাও হলো না। ওই বাঁশের নড়বড়ে শ্যাওলা ধরা পিছল সাঁকোর ওপর কি যে সাংঘাতিক ভয়। কিন্তু 10 মিনিট পিছনে ছুটলাম, কিন্তু ফিরতে পারলাম না। জলের তেষ্টায় বুক ফেটে যাচ্ছিল, বাঁচার আশা ধীরে ধীরে হারিয়ে ফেলছিলাম আমি ক্রমশ। তখনই পিছন থেকে একটা 10-12 বছরের বাচ্চা ছেলের কণ্ঠ ভেসে এলো কানে। এমন বর্ষার রাতে এই গভীর জলস্রোতের সামনে নড়বড়ে সাঁকোতে এই বাচ্চা ছেলেটা কি করে আসলো? এই প্রশ্নটা মনে কয়েকবার নাড়া দিয়েছিল, কিন্তু তখন আমার অবস্থা শোচনীয়। কোনো মতে বাড়ি ফিরতে পারলে বাঁচি, তাই আর জিজ্ঞেস করা হয়নি তাকে কিছুই। সেসব তখন অযৌক্তিক প্রশ্ন। ছেলেটার নাম ছিল কার্তিক। আমার মুখ ফুটে এক তীব্র আর্তনাদ বেরিয়ে উঠল কার্তিকের নাম শুনেই। আমারও তখন গলা শুকিয়ে বুক ফেটে যাওয়ার মতো অবস্থা। লোকটি ওদিকে বলেই চলল। ওই কার্তিককে দেখেই তখন মনে একটু হলেও সাহস পেয়েছিলাম। কার্তিক বলেছিল ওকে একটু সাঁকোটা পৌঁছে দেওয়ার জন্য। আমি বুঝতে পেরেছিলাম হয়তো কার্তিকও আমার মতোই একই সমস্যায় ভুক্তভোগী, কিন্তু কার্তিকের সাথে মেশার সাথে সাথেই বুঝলাম কার্তিক মানুষ নয়, অশরীরী, বহুদিনের পুরনো আত্মা। রোজ রাতে হেঁটে বেড়ায় এই সাঁকো দিয়ে। সাঁকোর অন্য মাথায় পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু পারে না। একরকম লোকটির মুখের কথা কেড়ে নিয়ে আমি বললাম। লোকটি কিছু সময় থামলো, তারপরে আবার একটু হাসতে হাসতেই বলল, তার মানে দেখা হয়ে গেছে তোমার সাথে তার। তো তোমার কোনো ক্ষতি করতে পারিনি, কিন্তু আমার বড়সড় রকমের ক্ষতি করে দিয়েছিল। সেই ক্ষতির মাসুল আজও আমাকে ভোগ করতে হচ্ছে। জানি না কবে মুক্তি পাবো এই যন্ত্রণা থেকে। তারপর কি হয়েছিল? তারপর কার্তিকের সমস্ত ঘটনা শুনলাম। ও খেলতে গিয়ে বাড়ি ফেরার সময় সন্ধেবেলাতেই সাঁকোর উপর উঠে পড়ে। তারপর অবশ্য তোমাকে হয়তো কার্তিক সমস্ত গল্পই বলে থাকবে। আমি প্রথমে কার্তিককে মানুষ বলে বিশ্বাস করলেও আমার ধীরে ধীরে মনে হতে থাকে কার্তিক মানুষ নয়। কার্তিকের সাথে কথা বলে ক্রমেই আমার সেই ধারণা স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছিল। তারপর একটা সময় কার্তিক নিজের স্বরূপ আমার সামনে প্রকট করে। আমি টর্চের আলো তার মুখে ফেলতেই তার স্বরূপ আমি দেখতে পাই। উফ, সে কি ভয়ানক চেহারা, আর গায়ে অসুরের মতো শক্তি। ডাল সামলাতে না পেরে আমি সাঁকোর ওপরেই পড়ে যাই, আর সেই আঁশটে বিশ্রী গন্ধ মাখা পচা গলা হাত দুটো আমার গলা চেপে ধরে। আমার বুকের ওপর উঠে বসে কার্তিক। শরীরের শক্তি বলতে আর কিছুই বেঁচে ছিল না তখন। তবুও শরীরের বেঁচে থাকা অবশিষ্ট শক্তিটুকু দিয়ে মোকাবিলা করার চেষ্টা করলাম সেই প্রেতাত্মার সাথে। কিন্তু আর কতক্ষণ? প্রায় মিনিট 15 ধস্তাধস্তি হলো। তারপর একটা সময় এই দিঘিতে পড়ে যাই আমি। সামান্য সাঁতার হয়তো পারতাম, কিন্তু আমার সারা শরীর তখন টেনে জলের ভেতর ধরে রেখেছে কার্তিক। চাইলেও মুখ তুলতে পারছি না। জলের মধ্যে একরকম চুবিয়ে কার্তিক আমায় শেষ করে ফেলল। তারপর থেকে রোজ 10টার পর থেকেই আমি সাঁকোর দিয়ে ঘর যাওয়ার চেষ্টা করি। আজও করছি, রোজ করেই চলেছি। একটা বিদ্যুতের চমকের আলোতে আমি লোকটার মুখ দেখতে পাই, আর তাতেই আরো 5 পা পিছিয়ে আসি ভয়ে। ওটা কার মুখ? এ তো আমার চেনা মুখ। এই মুখ তো তাপস জেঠুর। তাপস জেঠুর কথা খবরের কাগজে ছেপেছিল। আজ থেকে বছর 4-5 আগে রাতে বন্ধুর বিয়ে খেয়ে ফিরে আসার সময় এই বটতলার সাঁকোর পাশে এক বর্ষাকালে রাতে ভেসে উঠেছিল তাপস জেঠুর মৃতদেহ। জলে ডুবে অনেকক্ষণ থাকার কারণে সারা শরীর ফ্যাকাশে সাদা হয়ে ফুলে গিয়েছিল। তাপস জেঠুর রহস্যময় মৃত্যুর কারণ পুলিশ তখনও খুঁজে বের করতে পারেনি। অবশেষে কেস ধামাচাপা পড়ে যায়। তবে এই ঘটনা নিয়ে কয়েকটা পাড়া মিলে বেশ হুলস্থুল কাণ্ড হয়েছিল তখন। অনেকেই নাকি বলেছিল কেউ মেরে দিয়েছে তাকে, কেউ বা বলেছিল নিজেই আত্মহত্যা করেছে সে। সব মিলিয়ে একটা বাজে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তখন। আমার সেই মুহূর্তে দাঁড়িয়ে
সমস্ত হিতাহিত জ্ঞান শূন্য হয়ে কেবল ছুটতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু কোথায় ছুটব? আমি তখন যার সামনে দাঁড়িয়ে আছি সেই জগতের মানুষ নয়। আজ থেকে 4-5 বছর আগে তার মৃত্যু হয়েছে এই এই সাঁকোর কারণে। ভয় পেয়েছ? ভয় পেও না এখনই, আগে শুনে যাও পুরোটা। কেন এই সাঁকো অভিশপ্ত? কিছুক্ষণ পরে হয়তো আর শুনতে পারবে না। আমার মতোই হয়তো জলে ঝাঁপ দিতে হবে। আমিও মারা যাওয়ার আগে শুনতে পাইনি কেন এরকম অভিশপ্ত হয়ে ওঠে এই সাঁকো রাতের বেলা। মরার পরে জেনেছি। তোমাকেও বলে দিই, শোনো, এই সাঁকোর কাজ চলছিল আজ থেকে প্রায় 50-60 বছর আগে। তখন এই সাঁকো তৈরির জন্য অনেকেই এসে থাকতো। দিনে তখন এই নদীতে বড় বড় নৌকা ফিরত মাছ ধরার জন্য। তারা মাছ ধরত, কখনো দূরে যাতায়াত করার জন্য যাত্রীবাহী নৌকা নিয়ে যেত এই পথ দিয়ে। বাইরের বাজারে এই নদীর বেশ নাম ডাক ছিল। বটতলার এই নদীতে বেশ ভালো রকম মাছ পাওয়া যেত শুনেছি তখন। তাই সব রকমের ব্যস্ততা মিটিয়ে দিয়ে রাতের দিকে সবাই কাজে লাগতো সাঁকো বানানোর। গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি করে মাল আসত, দূরের বাঁশ বাগান থেকে বাঁশ আসত। সারা রাত ধরে একরকম হল্লা দিয়ে কাজ হতো। যেহেতু এই এলাকার আশেপাশের লোকজনের বসতি তেমন ছিল না, তাই রাতে কাজ করতে সমস্যা হতো না। বেশ মোটা অঙ্কের টাকার লোভে আশপাশের গ্রাম থেকে অনেকজনই সেখানে আসে কাজের জন্য। প্রায় মাস দেড়েক কাজ খুব ভালোভাবেই চলল। তারপরে শুরু হলো ঝামেলা। যারা কাজ করতে এসেছিল তাদের 2-3 জনের মধ্যেই ঝামেলার সূত্রপাত হয়। কখনো টাকা, কখনো কাজের পরিমাণ ভাগাভাগি, এই সব রকম নিয়ে। ধীরে ধীরে তাদের মধ্যে কথাবার্তা বন্ধ হয় এবং একসময় একে অপরের ওপর মারমুখী হয়ে ওঠে। কিন্তু এইসব নিয়েও কাজ থামল না। কাজ তার নিজের গতিতেই চলতে থাকলো। দেখতে দেখতে আরো 1 মাস পেরিয়ে গেল এবং বর্ষাকাল এলো। বর্ষায় নদীতে উথলে ওঠা জল টলটল করছে। নদীর অন্য কোল অব্দি দেখা যাচ্ছে না। নৌকা ডুবির ভয়ে উথাল পাথাল নদীতে লোক চলাচল কম করছিল তখন। এইসবের মধ্যেই আনাগোনা হলো বিষধর সাপে। ততদিনে সাঁকো তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। অনেকেই সাপের ভয়ে, জলের স্রোতের ভয়ে বাড়ি চলে গিয়েছে পয়সা করি নিয়ে। মাত্র 8 জন তখনও কাজে ছিল। তার মধ্যে ছিল সেই 2 জন লোক যাদের একে অপরের সাথে কোনোদিনই বনিবনা হতো না। সেদিনটা ছিল বর্ষার রাত। সকাল থেকেই প্রচন্ড ঝড় বৃষ্টি। নদী তখন ফুঁসছে রাগে। প্রচন্ড গতিতে সে মাথা দুলিয়ে চলেছে সামনের দিকে। আর মাত্র 3-4 দিনের কাজ বাকি আছে। তারপরেই সাঁকো তৈরির কাজ সম্পূর্ণ শেষ হয়ে যাবে। কিন্তু তার আগেই ঘটল মহা বড় বিপদ। সেদিন রাতে কাজের ফাঁকি আবার শুরু হলো সেই 2 জন লোকের মধ্যে ঝামেলা। এবার ঝামেলা বলেই ঝামেলা নয়, একরকম হাতাহাতি শুরু হলো 2 জনের মধ্যে। আসলে রাতের বেলায় বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করতে হবে বলে তাদের সকলেরই গলা অব্দি প্রায় সুরাপান করা থাকতো। তাই কারোরই মাথার অবস্থা ঠিক থাকতো না। লোক সংখ্যা যেহেতু মাত্র 6 জন ছিল বাকি, তাই তাদের 2 জনকে আর ছাড়াতে পারল না তারা। সাঁকোর উপর উঠে দাঁড়িয়ে একরকম ধস্তাধস্তি চলতে থাকে তাদের 2 জনের মধ্যে। বল, কত টাকা আমার চুরি করেছিস? বল। আমি চুরি করিনি। লাগছে, ছাড়। তুই আমার টাকা চুরি করেছিস। বলবি না? সারা জীবন ধরে এই সাঁকোতেই হেঁটে হেঁটে মরবি, কোনোদিন ফিরতে পারবি না, এত তোর লোভ। আমিও তোকে সারা জীবনে সাঁকো দিয়েই হাঁটাবো। সারা জীবন তুই এই সাঁকোতেই থাকবি। আমার গতর দিয়ে করা কাজের সব টাকা তুই নিবি, এটা তো হয় না। ছাড়, চোর একটা। তুই চোর, তোর বাপ চোর। সাঁকো বানিয়ে 2 পয়সা পেয়ে নিজেকে খুব বড় লোক ভাবছিস নাকি? তাও তো নিজের গতর খাটিয়ে টাকা রোজগার করেছি রে, তোর মতো চুরি তো করিনি। ছাড়, ছাড় আমাকে, ছাড়। এনে এনে বলেই একজন অন্যজনের চুল ধরে সারা সাঁকো হাঁটিয়ে নিয়ে যায়। অন্যজনও একইভাবে তাকে সারা সাঁকোময় দৌড় করায়। অনেক সময় ধরে হাতাহাতির পর একজন বের করে আনে লম্বা চাকু। গজাত করে পিঠের ওপরে ছুরিটা ঢুকিয়ে দেয়।
প্রচন্ড যন্ত্রণায় কোকিয়ে ওঠে। গলগলে উষ্ণ রক্ত মিশে যায় ওই সাঁকোর ওপর, ভিজে যায় সাঁকোর, দেওয়াল, বাঁশের খুঁটি সব। তখনও চলে হাতাহাতি লড়াই। যার পিঠে ছুরি ঢোকানো হলো সেও তখন অন্যজনকে চেপে ধরে। দুজনেই পড়ে যায় একেবারে জলের মধ্যে। বাকিরা সেই নদীর জলে নামতে ভয় পায়, তবুও পাশে রাখা নৌকা নিয়ে যখন সেই নদীতে যায় ততক্ষণে সব শেষ। নদীর স্রোতে তারা যেন কোথায় ভেসে যায়। পরের দিন সকালবেলায় অবশ্য অন্য পাড়ে তাদের দুটো মৃতদেহ পাওয়া যায়। একজনের পিঠে ছুরির আঘাতে ফালা ফালা হয়ে রক্ত বেরিয়ে শুকিয়ে গেছে, আর অন্যজন জলের মধ্যে দম আটকে মরেছে। এরপরে পুলিশ আসে, নানান কথাবার্তা হয়। অবশেষে কোনো রকমে ধামাচাপা পড়ে যায় সবকিছু। তারপর থেকেই এই সাঁকোটা অভিশপ্ত। দিনের বেলায় কোনো সমস্যা হয় না, কারণ আসল ঘটনা ঘটেছিল রাতের বেলায়। রাত হলেই তাদের অতৃপ্ত আত্মা বাকি সমস্ত মানুষদের পথ ভুলিয়ে দেয়। তারা একই রাস্তায় বারবার হেঁটে চলে, আর অবশেষে সাঁকোর অন্য প্রান্তে পৌঁছতে না পেরে জলে ঝাঁপ দেয়। আর সে যদি জলে ঝাঁপ নাও দেয়, তবুও তাকে একটা অদ্ভুত শক্তি জলে টেনে নিয়ে যায়। আর শুধু এরা দুজনই নয়, এই সাঁকোর কারণে যাদের যাদের মৃত্যু হয়েছে তারা প্রত্যেকেই আসে এখানে পথ খুঁজতে, বাড়ি ফিরতে। কিন্তু বছরের পর বছর ধরে তারা চললেও এখনো তারা কেউ ফিরতে পারেনি নিজেদের গন্তব্যে। কেউ দেখতে পায়নি সাঁকোর অপর মাথাটা। প্রচন্ড যন্ত্রণায় কষ্টে তারা রোজ শেষ চেষ্টাটুকু করতে এখানে আসে আর সাহায্য চায় মানুষের, কিন্তু হয় না। আমি বুঝতে পারছিলাম আমার ভেতরের ভয়টা খানিকটা কমে এসেছে, এবং তার সাথে এটাও ভাবছিলাম আর কিছুক্ষণ পরে হয়তো আমি মারাও যাব। আমি খুব ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে পিছন দিকে তাকিয়ে দেখলাম দুটো শরীর দাঁড়িয়ে রয়েছে। অবশ্য শরীর বললে ভুল হবে, দুজন প্রাণহীন পুরুষ দেহ। তাদের সারা দেহ দিয়ে জল গড়িয়ে পড়ছে, তাদের সারা গা হাত পা শ্যাওলায় ভরা, চামড়াগুলো যেন খসে খসে পড়ছে। চোখের দৃষ্টি স্থির, অনেকক্ষণ জলের ভিতরে চুবিয়ে রাখলে যেমন জড়ো জড়ো হয়ে যায় চামড়াগুলো, তাদের দেখে ঠিক তাই বলেই মনে হচ্ছিল। তাদের সারা শরীর ফ্যাকাশে সাদা, ছিটে ফোটে রক্তের চিহ্নও নেই শরীরে। এতক্ষণ তাপসের বলা বর্ণনা শুনে তাদেরকে চিনতে বিশেষ অসুবিধা হলো না। তাদের মধ্যে একজনের পিঠে ছুরি দিয়ে আঘাত করার মতো গভীর কয়েকটি ক্ষত, এবং শুধু তাই নয়, ধীরে ধীরে আরো বেশ কতগুলো অশরীরী আমায় চারপাশ দিয়ে ঘিরে ধরল। তার মধ্যে কার্তিকও ছিল, আরো অনেকজন ছিল যাদের এই সাঁকোতেই মৃত্যু হয়েছে। আমার ধীরে ধীরে মনে হচ্ছিল শ্বাসবায়ু যেন বেরিয়ে যাবে, এইমাত্র পা টলে আমি জলের গভীরে পড়ে যাব। প্রচন্ড চিৎকার করে উঠলাম, হয়তো মরণ চিৎকার। আমি জ্ঞান হারাতে বসেছিলাম। সমস্ত কিছু অন্ধকার হয়ে আসছিল আমার চোখের সামনে। লুটিয়ে পড়ার ঠিক আগের মুহূর্তে আমি বেশ কতগুলো আলো দেখতে পেলাম, আর বিন্দু মাত্র কিছু আমার মনে নেই। পরের দিন সকালবেলায় যখন চোখ মেলে তাকালাম, আমি দেখলাম আমি আমার বাড়ির বিছানায় শুয়ে রয়েছি। আমার নিজের বিশ্বাস করতে অসুবিধা হচ্ছিল আমি বেঁচে আছি বলে। চারপাশ ভালো করে দেখে আমার পরিচিত মানুষদের মুখ দেখে আমি তখন বুঝতে পারলাম যে আমি জীবিত। তবে সমস্ত শরীরে প্রচণ্ড ব্যথা, সাথে প্রবল জ্বর। আমি তারপরে বুঝতে পেরেছিলাম সেদিন যে আলোগুলো দেখে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম, সেই আলোগুলোই আমার বাড়ির লোকের জ্বালানো আলো। পরে বাবা বলেছিল, সেদিন এত রাতেও তোকে বাড়ি ফিরতে না দেখতে পেয়ে আমরা বেশ চিন্তায় পড়ে গিয়েছিলাম। তুই যে আমাদের না বলে কখনো কোথাও যাসনি আগে। তাছাড়া তোর বন্ধু বান্ধব কারোর সাথেই তুই যে অন্য কোথাও চলে যাবি না, সেই বিশ্বাস তোর উপর আমার ছিল। ঝড় বৃষ্টির জন্য আটকে গেছিস হয়তো গণেশদার বাড়িতে, তাই আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম। কিন্তু তবুও তুই যখন আসলি না, তখন বেশ চিন্তায় পড়লাম। সাথে সাথে আমরা গেলাম গণেশদার বাড়িতে। গণেশ যা বলল, বিপ্লব তো অনেক আগেই চলে গেছে, সেই 7টার সময়। তোর গণেশদার কথা যখন শেষ হয়নি,
তখনই আমার মাথায় আসলো বটতলার সাঁকোর কথা। আমি এইটুকু বুঝতে পেরেছিলাম তুই হয়তো তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য এই সাঁকোর রাস্তাটা ধরবি। সাথে সাথে আরো কয়েকজন লোকজন জুটিয়ে নিয়ে আলো নিয়ে চললাম সেই পথে। আমি এটুকু জানতাম রাতের বেলা ও সাঁকো নাকি অভিশপ্ত হয়ে ওঠে। বহু মানুষের প্রাণ কেড়ে নিয়েছে ওই বটতলার সাঁকো। কিন্তু প্রাণের ভয় না করে আমি আরো বেশ কয়েকজনকে সাথে নিয়ে আলো নিয়ে খুঁজতে গেলাম তোকে। কিন্তু তোর কাছে পৌঁছতেই দেখি তুই জ্ঞান হারিয়ে পড়ে রয়েছিস। বাবা, আমার সাইকেলটার জন্য আমার কোনো ক্ষতি হয়নি। ওরা সত্যিই ছিল সেখানে, আমাকে মেরে ফেলার চেষ্টাও করেছিল, কিন্তু সাইকেলটা থাকার জন্য আর তোমরা সঠিক সময় পৌঁছে গিয়েছিলে বলে হয়তো আমি আজকে বেঁচে গেছি। তারপরে অবশ্য আমি বাবাকে সমস্ত ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করেছিলাম। তারপর থেকেই সব সময় আমি এই রুদ্রাক্ষর মালাটা ধারণ করে রাখি। সমস্ত ঘর পুরো অন্ধকার। বাইরে বৃষ্টির বেগ হয়তো একটু কমেছে। জানালা দিয়ে একটানা শীতল হাওয়া এসে সকলের শরীর ছুঁয়ে যাচ্ছে। যে এতক্ষণ সকলে যেন একটা ঘোরের মধ্যে ছিল, মন্ত্রমুগ্ধের মতো শুনছিল বটতলার সাঁকোর সেই গল্পটা। আর তাদের সবচেয়ে প্রিয় বিপ্লবদার জীবনে এত বড় এক ভয়ানক ঘটনা ঘটে গেছিল তার কথা। তার সাথে অন্ধকার ঘর আর বিপ্লবদার গল্প বলার শক্তি, সব মিলিয়ে পরিবেশটাকে আরো ভুতুড়ে ভয়ানক করে দিয়েছিল। বাপরে বিল্টুদা, তোমাকে এতদিন শুধু সাহসী বলে মনে হয়েছিল, এখন তো দেখছি তুমি সেরা গো বিপ্লবদা, একেবারে সেরা। যা গল্প শোনালে বিপ্লবদা, ও রাতে বাড়ি যেতে পারবো কিনা সন্দেহ রয়েছে। কি সুন্দর করে কাটছে আমাদের শনিবারের সন্ধ্যেগুলো বিপ্লবদা। বিপ্লবদা কিছু বলল না, সামান্য হাসল। তারপর বলল, যা, তোরা বৃষ্টি কমে গেছে, এই বেলা বেরিয়ে পড়। আবার সামনের শনিবারে আরও একটা মারাত্মক গল্প শোনাবো। আর হ্যাঁ, মনে রাখবি, পথে কিন্তু কেউ পিছনে ডাকলে খবরদার ঘুরেও তাকাবি না। খবরদার নয়, কথাটা যেন মনে থাকে, তাকালেই কিন্তু বিপদ। ওদের চারজনের সকলেরই শির দাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যায় ভয়ের। বিপ্লবদার কথা শেষ হতে না হতেই বাইরে প্রবল জোরে আরো একবার মেঘ ডেকে উঠল। আর বিদ্যুতের আলোয় যে আলো তৈরি হলো, তাতেই বিপ্লবদার সেই সদা হাসি মুখটা একবার দৃষ্টিগোচর হলো। রাত 12:30। পুরুলিয়ার বলরাম শ্মশানঘাটে রোগা বেটেখাটো ধুতি পরা একটা খালি গায়ের একটা শ্যামবর্ণ লোক চিতার শেষ নিভে যাওয়া আগুনটা খুঁচিয়ে নিয়ে সেখান থেকে অস্থিটা বের করে মাটির ছোট ঘটে পুড়ে লাল কাপড় দিয়ে সেই মাটির ঘরটাকে বেঁধে একটা লোকের হাতে দেয়। তারপর সে রোগা বেটেখাটো ধুতি পরা খালি গায়ে শ্যামবর্ণ লোকটা শ্মশানের পাশে ছোট ঝিলটা থেকে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে শ্মশানের চণ্ডীমণ্ডপে বসতেই একটা ফর্সা মতো লোক মুখে পান ভরে চিবোতে চিবোতে বলে ওঠে, কিরে বিকন্দ, আজ কটা দেহ করলি সারাদিন? সেই ফর্সা মতো লোকটার কথা শুনে বিকন্দ তার লাল জবা ফুলের মতো চোখ দুটো কচলাতে কচলাতে বলে, আর বলিস না শ্যামল, আর সারাদিনে 8-8টা মরদেহ দাহ করেছি। সেই ভোর 4টে থেকে শুরু হয়েছে জানিস। সারাদিন শোয়া বসা কিচ্ছু নেই, শুধু মরদেহ দাহ করেই যাচ্ছি আর করেই যাচ্ছিস। এই করেই আমার জীবনটা শেষ হয়ে গেল রে শ্যামল। সারা জীবন সব হাবি জাবি মরা কেটে কেটে। কি করবি বল, ওসব 4টে বল। দেশি চোলাই এনেছি, ডকডক করে মেরে দিত। হ্যাঁ, দেখবি সব জ্বালা জুড়িয়ে গেছে। আমাদের এই করেই খেতে হবে রে বিকন্দ। আমাদের বাপ মায়েদের টাকা পয়সা ছিল না বলে তো আমরা লেখাপড়া শিখতে পারিনি। তুই তো তাও মাধ্যমিকটা কোনো রকমের পাস দিয়েছিস। আর তোর বাবাও মারা যাওয়ার পর সংসারে হাল ধরার জন্য তোর বাপের ওই কাজটা ধরলি।
আজ তুই যদি লেখাপড়া করতিস তাহলে কতদূর যেতিস বলতো বিকন্দ? শ্যামলের কথা শুনে বিকন্দ শ্মশানের একটা জ্বলন্ত চিতার দিকে তাকিয়ে উদাসভাবে বলে ওঠে, জানিস শ্যামল, আমার না লেখাপড়া শিখে বড় অফিসে চাকরি করার ইচ্ছে ছিল, কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না রে। সারা জীবন সারা শ্মশানে ডোমগিরি করে যেতে হলো। আর একটু অল্প তন্ত্র সাধনা জানি বলে মানুষের বিপদে আপদে তাদের পাশে দাঁড়িয়ে সাহায্য করেছি। আর নানা ধরনের শ্মশানে থেকে ভৌতিক অলৌকিক নানা রকম অভিজ্ঞতা সঞ্চার করেছি। সে তো জানি ভাই। ভাই, শুনেছি তোর জীবনে ভৌতিক অলৌকিক ঘটনা সত্যিকারের ঘটেছে। মানে তুই সত্যি সত্যি ভূত দেখেছিস? হ্যাঁ, আমি নানা ধরনের শ্মশানে কাজ করে নানা ভৌতিক অলৌকিক আর নানা রহস্যের সম্মুখীন হয়েছি। এই এমন একটা ভৌতিক ঘটনার সম্মুখীন হয়েছি যে আমি একবার সেই ভৌতিক ঘটনার হাত থেকে মরতে মরতে বেঁচে ফিরে এসেছি রে, আমার গুজ্জ তন্ত্র আর সাধনার দ্বারা, জানিস? আরে বিকন্দ, তুই তো বিভিন্ন শ্মশানে কাজ করেছিস, তো তোর শ্মশানে থাকা একটা ভৌতিক অভিজ্ঞতা যদি থাকে তো আমাদের বল না আজকে, আমি শুনি মাল ঘটে ঘটে। বেশ বেশ, তোরা যখন এতবার করে আমার জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা শুনতে চাইছিস, তাহলে আজ একটা আমার জীবনে ঘটে যাওয়া এরকম ঘটনা, একটা অন্যরকম গল্প আছে, সেটাই বরং শোনাই তোদের। শোন। এই বলে বিকন্দ পকেট থেকে একটা সিগারেট আর দেশলাই বের করে নিয়ে সেটা জ্বালিয়ে 2-3 বার টান মেরে বলতে শুরু করে, এই আজ থেকে 7 বছর আগের ঘটনা। তখন আমি বর্তমানে কাটোয়ার একটা ছোট্ট অখ্যাত গ্রাম সিঙ্গিপুর, সেই গ্রামের শ্মশানে কাজ করেছি। তা প্রায় 3-3টে বছর। সেই গ্রামেই একটা ঝিলকে কেন্দ্র করে একটা ভৌতিক রহস্যময় ঘটনা আজ তোদের বলবো। আমি তখন সবে ওই গ্রামের শ্মশানে কাজে ঢুকেছি। এই কদিন শ্মশানে যারা আমার সঙ্গে কাজ করতো তাদের সঙ্গে আমার 3 মাসের মধ্যে ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। আমার শ্মশানে মাত্র 3 জন কাজ করতাম আমরা। সঙ্গে যারা যারা ছিল তাদের নাম হলো বিমল, শুভ। ওদের 2 জনের শ্মশানের কাছে বাড়ি ছিল বলে ওরা বাড়ি থেকে যাতায়াত করতো। আর আমি নতুন কাজে ঢুকেছি বলে আমাকে নাইট ডিউটি, অর্থাৎ রাতে যা পড়া আসতো আমি পড়াতাম। আমার ওইখানে কোনো বাড়ি ঘর বা কোনো আত্মীয় স্বজন ছিল না বলে আমাকে শ্মশান কর্তৃপক্ষের কিছু লোক আমার থাকার জন্য শ্মশানের কাছে ঘর করে দেয়। আমি শ্মশানের কাছে যে ঘরটা পেলাম সেই ঘরটা টিনের চালের ছোট ইটের বাড়ি। তার মধ্যে একটা ছোট শোয়ার ঘর, একটা রান্নাঘর আর একটা বাথরুম, আর সামনে 1 ফালি ছোট বারান্দা ছিল। আমি একা থাকতাম বলে আমাকে নিজে রোজ রোজ বাজার করে রান্না বান্না করে খেতে হতো। আর বিমল, শুভ মাঝে মধ্যেই ওদের বাড়িতে ভালো মন্দ কিছু রান্না হলে আমাকে দিয়ে যেত। এইভাবে দিনের পর দিন, মাসের পর মাস শ্মশানের নানা রকমের মরদাহ করে শুভ বিমলদের সঙ্গে মাঝে মধ্যে আড্ডা মেরে দিন চলছিল কোনো রকমে। এরপর এইভাবে দিন চলতে চলতে একসময় একটা ঘটনা ঘটে গেল। তখন ছিল আষাঢ় মাস। বেশ কয়েকদিন ধরে অল্প অল্প বৃষ্টি পড়ছে, তার সঙ্গে মাঝে মাঝে ঝোড়ো হাওয়া বইছে আর বিদ্যুৎ চমকাচ্ছে। এরকম একটা বৃষ্টি মুখর রাতের বেলায় আমি শ্মশানে একাকী একখান মরদাহ করছি। একাকী বলছি কারণ সেদিন বিমল আর শুভ কেউই কাজে আসেনি। কারণ বিমলের ছিল খুব জ্বর আর শুভর বউয়ের বাচ্চা হবে, সেই জন্য সে সারাদিন সিঙ্গিপুরের গ্রামে শিশু হাসপাতালেই ছিল। আমি সেই দিন নিজের হাতে মরদাহ করে যে মরার মুখাগ্নি করেছিল তার হাতে অস্থির ভারটা তুলে দিয়ে আমার যাবতীয় শ্মশানের অন্য কাজগুলো শেষ করে তারপর স্নান করব বলে ঘর থেকে গামছা নিয়ে শ্মশান থেকে একটু দূরে একটা সুন্দর বড় ঝিল পাড়ে ওই ঝিলটার উদ্দেশ্যে বের হলাম। ঝিলটার নাম ছিল সাঁতরামারির ঝিল। খুব বড় ঝিল। আমরা স্নানের ব্যাপারে খুব খুঁতখুঁতে, তার কারণ বলা যায় না যে কে কেমন কি রোগে মরেছে, সেই মরা পুড়িয়ে আবার নিজে না পরিষ্কার হয়ে দিনে ঘা ঘিন ঘিন করে সব। অবশ্য শ্মশানের ভিতর একটা পুকুর ছিল, ছোট, কিন্তু ওই পুকুরটা এতই নোংরা ছিল যে স্নান করতেই লোকে ঘেন্না পেত। কারণ ওই পুকুরের ধারে সব মালসা, মরা ছেঁড়া কাঁথা, মাদুর, বালিশ, মালা, ফুল আরও নানা ধরনের মরা মানুষের ব্যবহার করা জিনিসপত্র পড়ে থাকতো বলে কেউ আর খুব একটা স্নান করতো না। এরপর আমি শ্মশান থেকে বেরিয়ে গ্রামের অন্ধকারে সরু কাঁচা পাকা পথ ধরে কয়েক মিনিটের মধ্যে সাঁতরামারি ঝিলে এসে পৌঁছাই।
তারপর ঝিল পাড়ে সিঁড়িতে গামছা রেখে যেই ঝিলটায় স্নান করতে নামবো, হঠাৎ হঠাৎ পিছন দিক থেকে একটা ঘরে গলায় আমি একটা কণ্ঠ শুনতে পাই। ও ভাই, ভাই খবরদার এই ঝিলে স্নান করো না, তাড়াতাড়ি উঠে আসো, তাড়াতাড়ি উঠে আসো বলছি। পিছন দিক থেকে এই কথাটা শুনতে পেয়ে আমি পিছন ফিরে তাকাই আর দেখি আকাশে ফুটে থাকা নরম চাঁদের আলোয় আমার থেকে হাত পাঁচেক দূরে ঝিলে সিঁড়ির উপর একটা বুড়ো লোক দাঁড়িয়ে আছে আর আমাকে সমানে বলে যাচ্ছে কথাটা। ভাবলাম বুড়োটা পাগল টাগল নাকি। কে কথা কানে যাচ্ছে না নাকি? খবরদার এই ঝিলে স্নান করো না, তাড়াতাড়ি উঠে আসো বলছি, উঠে এসো। আমি লোকটার কথা শুনে তাড়াতাড়ি করে উপরে উঠে আসি আর দেখি বছর 60-62 এক বৃদ্ধ ভদ্রলোক দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি তখন ভদ্রলোককে দেখে জিজ্ঞাসা করলাম, আচ্ছা দাদা, ঝিলে স্নান করতে আপনি বারণ করছেন কেন? এই ঝিলে কি আছে? বৃদ্ধ ভদ্রলোকটা তখন ঝিলের দিকে ভয় ভয় চোখে তাকায় আর তাকিয়ে বলে, এই ঝিলে পানি মুড়া আছে গো, পানি মুড়া। আমি বৃদ্ধ লোকটার মুখ থেকে পানি মুড়া নামটা শুনে ভ্রু কুঁচকে বলে উঠি, পানি মুড়া? সে আবার কি জিনিস গো? বৃদ্ধ লোকটা কপালে হাত দিয়ে বলে, হায় রে কপাল আমার ভাই, তুমি কোনোদিনও পানি মুড়ার নাম শোনোনি? না 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 না, ওসব হাবি যাবি নাম আমি আগে শুনেছি নাকি? তা পানি মোড়া কি জিনিস একটু বুঝিয়ে বলুন তো শুনি। বৃদ্ধ ভদ্রলোকটা তখন বলতে শুরু করলো, ভায়া, পানি মোড়া হলো কি জলের ভূত। যারা জলে ডুবে মরে ভূত হয় তাদের পানি মোড়া বলে। এদের দেখতে হয় মাথাটা কুমিরের মতো আর আর গাটা মানুষের মতো। এরা পুরনো ঝিলে থাকে এবং পুরনো ঝিলে গাদ্দি থাকে, গাদ্দি মানে সুড়ঙ্গ। ওরা ঝিলের ভিতরে সুড়ঙ্গে থাকে। এই ঝিলে রাতে যারা স্নান করতে নামে তাকে পানি মুড়া জলের তলায় টেনে নিয়ে যায় এবং মেরে ফেলে। আজ পর্যন্ত যারা রাতে এই ঝিলে স্নান করতে নেমেছে তাদেরকে পানি মুড়া মেরে ফেলেছে এবং এই গ্রামের 5 জনের পানি মুড়ার কবলে পড়ে মৃত্যু হয়েছে গত 1 বছরে। তাই তোমাকে বারবার উঠে আসতে বলেছি। বাঁচতে যদি চাও এই ঝিলে স্নান করো না। ওই বুড়ো লোকটার মুখে এই কথাটা শুনে আমি খুব অবাক হই। এই আপনি কি বলছেন দাদা? এই গ্রামের 5 জনের পানি মুড়ার কবলে পড়ে মারা গেছে এই বছরে? আসলে আমি এই গ্রামে নতুন, তাই অত কিছু জানি না। বৃদ্ধ ভদ্রলোক বলল, হ্যাঁ ভাই, সে আর বলছি কি, আমি তোমাকে সত্যি কথাই বলছি। মিথ্যে বলে তোমাকে আমার লাভ কি? আমি বয়স্ক মানুষ, তোমার সাথে তো আর মজা করতে আসিনি আমি। আমার না হঠাৎ করে কৌতূহল হলো। আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা দাদা, গ্রামে 5 জন পানি মুড়ার কবলে পড়ে কিভাবে মারা গেল এই 1 বছরের মধ্যে? আমাকে একটু বলুন না দয়া করে। আচ্ছা বেশ, তাহলে বলছি শোনো। তার আগে চলো ওই ধারে সিঁড়িতে গিয়ে বসি। ভাই, তোমার কাছে বিড়ি হবে? হ্যাঁ নিশ্চয়ই, এই নিন এই নিন এই নিন। বৃদ্ধ বিড়িটা ধরিয়ে একটা সুখ টান দিতে দিতে বলতে শুরু করলো, আমার নাম নীলকান্ত মজুমদার। আমি এই গ্রামের পোস্ট অফিসে গত 30 বছর ধরে চাকরি করেছি। এখন আমি অবসর প্রাপ্ত। আমি পরিবার নিয়ে এখানেই থাকি বলতে পারো। আমার জন্ম এই গ্রামে আর এই গ্রামে বড় হয়ে ওঠা। আমার পরিবারে আমি, আমার স্ত্রী মিতালি, আমার ছেলে সুজয় আর ছেলের বউ মৌমিতা আর আমার ছোট 7 বছরের নাতি মাখন। এই 5 জনকে নিয়ে আমার ভরা সংসার ছিল গত 1 বছর আগে। এই কথা বলতে বলতে নীলকান্ত বাবু থেমে গিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো। আমি নীলকান্ত বাবুর কান্না দেখে বলি, আগে আপনার বড় সংসার ছিল, এখন নেই কেন? কি হয়েছিল কি? নীলকান্ত বাবু কান্না থামিয়ে ধুতির কোচা তুলে চোখের জল মোছে আর বলে,
বলছি আস্তে আস্তে সব শোনো, তাহলে বুঝতে পারবে। এই তোমাকে তুমি করেই বলছি, কেমন? তুমি আমার থেকে বয়সে অনেক ছোটই হবে। কোনো আপত্তি নেই তো? না না, নিশ্চয়ই কোনো আপত্তি নেই, তুমি করেই বলুন না। বেশ বেশ। প্রথম ঘটনাটা আমার পাশের বাড়ির এক প্রতিবেশীর সঙ্গে ঘটে। তখন আমরা গ্রামের কেউই ধরতে পারিনি যে এই ঝিলে পানি মোড়া আছে। ঘটনাটা হলো, আমাদের পাশের বাড়ির প্রতিবেশী দুলালের স্ত্রী মিতা, ওর বয়স হবে ৩০-৩২ এই রকম। রাতের বেলা একদিন এই ঝিলে জল তুলতে আসে ও। যখন এই ঝিলের ধারে আসে, রাত তখন 8:30 কিংবা 9টা হবে। তখন দুলাল কাজ থেকে সবে ঘরে ফিরেছে। এরপর বেশ 1 ঘন্টা কেটে যাওয়ার পর মিতা আসছে না দেখে সারা বাড়িতে খোঁজাখুঁজির পর দুলাল মিতাকে এই ঝিলের ধারে খুঁজতে আসে ঠিকই, কিন্তু ঝিলের ধারে এসে কলসি, জলের বালতি কিছু না দেখতে পেয়ে দুলাল ভাবে অন্য ঝিলে হয়তো জল তুলতে গেছে, নয়তো জল তোলা হয়ে গিয়েছে, হয়তো পাড়ার কোনো প্রতিবেশীর বাড়িতে গল্প করতে বা সিরিয়াল দেখতে গেছে মিতা। এই ভেবে দুলাল ঘরে চলে আসে ঠিকই, কিন্তু রাত যখন 11টা বেজে যায়, মিতা যখন ঘরে ফিরে না, তখনও দুলাল চিন্তায় পড়ে যায়। এরপর সে তার ছোট ভাই সন্তোষকে নিয়ে মিতাকে সারা গ্রাম খুঁজতে বেরোয়। কিন্তু সারা রাত ধরে জেগে না খেয়ে দিয়ে 2 ভাই মিলে মিতাকে খোঁজে, কিন্তু কোথাও পায় না। সবশেষে নিরাশ হয়ে ঘরে ফেরে আর ভাবে মিতা কোথায় গেল। ইতিমধ্যেই মিতার নিখোঁজ হওয়ার কথা পাড়ার কয়েকজন অশিক্ষিত লোকের কানে যেতেই তারা দুলাল আর দুলালের মা রেবা দেবীকে যাচ্ছেতাইভাবে কথা বলে। ছ্যা দুলালের মা, তোমার ছেলের বউ হয়তো দেখো গিয়ে অন্য পুরুষের হাত ধরে পালিয়েছে। এখনকার মাগিরা কি আর মিনসের ঘর করে? দেখো গে কোন ভাতার জুটিয়েছে, তার সাথেই হয়তো পালিয়েছে। বলিহারি দুলালের মা, বউটারে একটু চোখে চোখেও রাখতে পারলে নে। এর দেখা দেখি তো পাড়ার আরো 10টা বউ খারাপ হবে। কি করব দিদি, বৌমা তো খুবই লক্ষ্মীমন্ত, কোথাও যায় না, আর ভরা সংসার থাকতে যাবে বা কোথায়? বাদ দাও তো, আমার ওসব জানা আছে কেমন। আমার চুলগুলো তার এমনি এমনি পাকেনি রে বা। আমার আর বকে কাজ নেই, আমি বাড়ি যাই। আমারই ঘাট হয়েছে, রান্না বাদ দিয়ে তোমাদের এই রং তামাশা দেখতে এসেছি। হ্যাঁ হ্যাঁ, যাও তো দিদি, তোমার বাড়িতেও 2 বউ আছে, তাদের সামলাও। হ্যাঁ যাচ্ছি, তোমাকে আর বলতে হবে না, চোরের মায়ের বড় গলা। মুখ সামলে কথা বলো দিদি। আমি যাচ্ছি, তোমরা তোমাদের কেলোর কীর্তি নিয়ে থাকো গে, যাও। আমাদের কুলপুরোহিত নিরঞ্জন মুখার্জি আমাদের বাড়িতে রোজ পূজা করতে আসে। ওনার বাড়ি আমাদের থেকে একটু দূরে বলতে পারো, একই পাড়ার মধ্যে। মিতা নিখোঁজ হওয়ার 2 দিন পর হঠাৎ একদিন ভোরবেলায় ওনার চিৎকারে আমাদের সবার ঘুম ভাঙে। আমি আর আমার ছেলে সুজয় বাড়ি থেকে বেরিয়ে এসে দেখি নিরঞ্জন বাবু দুলালের বাড়ির সামনে দাঁড়িয়ে চিৎকার করছে। এই দুলাল, দুলাল, বাড়ি আছিস নাকি? তাড়াতাড়ি বেরিয়ে আয়, দেখ দেখ তোর কি সর্বনাশ হয়েছে। আমি নিরঞ্জনকে ওইভাবে দুলালের বাড়ির সামনে দাঁড়িয়ে চিৎকার করতে দেখে বলি, কি হলো ঠাকুর মশাই, আপনি অমনভাবে দুলালের বাড়ির সামনে দাঁড়িয়ে চিৎকার করছেন কেন? কি হয়েছে? নিরঞ্জন বাবু চোখ গোল গোল করে আমার আর সুজয়ের দিকে তাকিয়ে বলল, সাঁতরামারির বিল পাড়ে চল আমার সঙ্গে, তাহলেই দেখতে পাবি। এত কথা বলার সময় নেই আমার। ইতিমধ্যেই দুলাল চোখ কচলাতে কচলাতে বাড়ির ভিতর থেকে বেরিয়ে আসে আর বলে, ঠাকুরমশাই, আপনি এত সাত সকালে কি করছেন আমার বাড়ির সামনে? বাবা দুলাল, তুই তাড়াতাড়ি আমার সঙ্গে সাঁতরামারির বিলে চল। কেন, কি জন্য? এত সকাল সকাল কি হাতি ঘোড়া আছে সেখানে? গেলেই দেখতে পাবি।
এই কথা বলে নিরঞ্জন বাবু সাতমারির ঝিলের দিকে যেতে হাঁটতে শুরু করে। ওনার পিছন পিছন আমরা তিনজন চলতে শুরু করি। কিছুক্ষণ পর সাতমারির ঝিলের ধারে পৌঁছতেই আমাদের একটা দৃশ্য দেখে পিলে চমকে ওঠে। আমরা দেখি সাতমারির ঝিলের জলে কি যেন একটা ভেসে আছে। আরে, এইটা তো দুলালের স্ত্রী মিতার দেহটা ভাসছে। আর দুদিন জলের মধ্যে থাকার জন্য মিতার দেহটা ফুলে ফেপে উঠেছে। দুলাল ঝিলের মধ্যে ভেসে ওঠা মিতার মৃতদেহটা দেখে, মিতা, মিতা তুমি কোথায় গেলে? মিতা, মিতা কি হলো? মিতা, মা গো বাবা গো বলে চিৎকার কান্নাকাটি করতে করতে সেই দিকে ছুটে যায় এবং ঝিলে নেমে মিতার নিথর দেহটাকে উদ্ধার করে পাড়ে নিয়ে আসে। ঠিকই, ইতিমধ্যেই দুলালের চিৎকার শুনে গ্রামের কয়েকজন বাসিন্দা সেই ঝিল পাড়ে জড়ো হয় এবং মিতার নিথর দেহটাকে দেখে নিজেদের মধ্যে ফিস ফিস করে বলা বলি শুরু করে যে, নির্ঘাত দেখো গিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া অশান্তি হয়েছে, তাই বউটা আত্মহত্যা করলো। আমি তো সেদিনই জানতাম কারোর সাথে লটর পটর ছিল হয়তো। এখনকার বউরা যা পর ভলানি ঘর জ্বালানি। মিতার অস্বাভাবিক মৃত্যুর ঠিক 1 সপ্তাহ পর গ্রামে আরো একজনের অস্বাভাবিক মৃত্যু ঘটে। আর যার অস্বাভাবিক মৃত্যু ঘটে সে আমার খুবই চেনা। আমার এক ছোটবেলার বন্ধু, ওর নাম অরুণেশ হালদার। ও তাকে হলো আমাদের বাড়ি থেকে একটু দূরে, বলতে পারো পাশের পাড়াতে। আর ওর মৃত্যুর খবরটা শুনি আমি ওর ছেলে অমিতের মুখ থেকে। একদিন আমি সন্ধ্যাবেলায় আমাদের পাড়ার মোড়ে চায়ের দোকানে বসে আমিও আমার কয়েকজন বন্ধু মিলে আড্ডা দিচ্ছিলাম। এরই মধ্যে আমি দেখি অমিত টোটো থেকে নেমে আমাদের চায়ের দোকানের দিকে এগিয়ে আসছে ঠিকই, কিন্তু আমি আরও একটা জিনিস দেখে অবাক হই। সেটা হলো অমিতের পরনে কাছা পরা। মানে ধরো, আমাদের কাছের কেউ মারা গেলে শ্মশানে পুড়িয়ে স্নান করে আমরা যে বস্ত্র পরিধান করি 12 দিনের জন্য, তাকে কাছা বলা হয়। আমি অমিতকে ওই অবস্থায় দেখে এগিয়ে গিয়ে ওকে আপাদমস্তক দেখে জিজ্ঞাসা করি, অমিত, তোমার পরনে এইসব কি দেখছি? কি হয়েছে? বাড়ির সবাই ঠিক আছে তো? আমাদের দেখে অমিতের চোখে জল চলে এলো আর আমাদের দেখে কাঁদতে কাঁদতে বলল, কাকা বাবু, বাবা নেই। কাকা বাবু, বাবা নেই। আমি আর আমার বন্ধুরা অমিতের মুখে এই কথা শুনে অবাকভাবে বলে উঠি আমরা, কি বলছো কি অমিত? অরুণেশ আর নেই? অমিত তখন কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ কাকা বাবু, বাবা আজ থেকে 2 দিন আগে আমাদের সকলকে ছেড়ে পরলোকে পাড়ি দিয়েছেন। আমি অমিতের মুখে অরুণেশের মৃত্যুর খবর শুনে বলি, অরুণেশ মারা গেছে? কিন্তু কিভাবে? ও তো বেশ সুস্থই ছিল। কদিন আগে তো ও আমাদের সঙ্গে এই চায়ের দোকানে আমাদের সঙ্গে গল্প করে গেছে। ডেঙ্গু ঠেঙ্গু হয়েছিল নাকি? অমিত আমার কথা শুনে বলে, না কাকা বাবু, বাবা সুস্থই ছিল, কিন্তু জানেন বাবাকে কারা যেন খুন করে সাতমারির ঝিলের জলে ফেলে রেখে দিয়েছিল শনিবার দিন। আমি অমিতের মুখে অরুণেশের অস্বাভাবিক মৃত্যুর খবর শুনে চমকে উঠে বলি, অরুণেশ খুন হয়েছে? কিন্তু কিভাবে? অমিত তখন বলতে শুরু করে, সেই দিন সন্ধেবেলা আমার ছেলে বিটু হঠাৎ করে বায়না ধরে আমার বাবার কাছে ও চুনো মাছ খাবে। ওর এই মাছ খাওয়ার বায়না শুনে আমার বাবা বিটুর বায়না পূরণ করার জন্য ছিপ নিয়ে একা একা সাতমারির ঝিলে যায় মাছ ধরতে ওই সন্ধেবেলার দিকে। কিন্তু বেশ অনেকক্ষণ ধরে বাবা ফিরছে না দেখে আমি সাতমারির ঝিলের দিকে যাই বাবাকে খুঁজতে। কিন্তু সাতমারির ঝিলের ধারে পৌঁছাতেই দেখি বাবা চিৎপাত হয়ে ঝিলের সিঁড়ির কাছে পড়ে আছে আর চোখ দুটো খোলা, যেন কিছু দেখে ভয় পেয়েছে।
এছাড়া আরও একটা দৃশ্য দেখে চমকে উঠি কাকাবাবু, জানেন? আমি অমিতের এই কথা শুনে কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠি, দেখে চমকে উঠলে অমিত? অমিত বলে, কাকাবাবু, আমি দেখলাম বাবার মাথাটা কে যেন বাঁ দিকে ঘুরিয়ে দিয়েছে, মানে ঘাড় মোটকে দিয়েছে। ঝিলে ধারে আমি এই দৃশ্য দেখে চিৎকার করে উঠি। আমার চিৎকার শুনে গ্রামের কিছু লোকজন ছুটে আসে, আর বাবাকে ওইভাবে ঝিলের ধারে মরে পড়ে থাকতে দেখে লোকে বলা বলি শুরু করে দেয় বাবাকে পানি মোড়াতে মেরেছে। তাই রাতের বেলা নাকি এইসব পুরনো ঝিলে পানি মোড়াকে দেখা যায়। অমিতের মুখে পানি মোড়া নাম শুনে আমি মনে মনে তখন বিশ্বাস করিনি ওই সাতমারির ঝিলে পানি মোড়া থাকতে পারে, কিন্তু আমার সেই বিশ্বাস সেই দিন রাতেই খুঁজে গেল। অমিতের মুখে ওর বাবার মৃত্যুর খবর শুনে আমার আর আমার বন্ধুদের মনটা এতটাই খারাপ হয়ে গেল যে আর আড্ডা দিতে মন চাইল না, যে যার নিজেদের বাড়ি ফিরে এলাম। এরপর আমি যখন সাতমারির ঝিলের সামনে গিয়ে বাড়ি ফিরছি, হঠাৎ কি মনে হতে আমি সাতমারির ঝিলটা দেখে থমকে দাঁড়িয়ে পড়ি, আর বেশ কিছুক্ষণ ধরে সাতমারির ঝিলটা লক্ষ্য করি আর ভাবি এই ঝিলের মধ্যে কি সত্যি সত্যি কি পানি মোড়া আছে। কিন্তু হঠাৎই দেখি ঝিলের মাঝখানের জলটা কেমন যেন বুদবুদ করে ফুলে উঠল, আর আমি ঝিলের জলটা ওইভাবে বুদবুদ করে ফুলে উঠতে দেখে এগিয়ে যেতে দেখি কি জলের ভিতর থেকে একজোড়া কুমিরের মতো চোখ যেন আমার দিকে কঠোর দৃষ্টিতে তাকিয়ে আছে। আর সেই কুমিরের মতো দৃষ্টিটা এমন ছিল যে যেই তাকাবে তার দিকে সেই ভয় পাবে। এই সাপদের মতো দৃষ্টি দেখে আমার বুকের মধ্যে থেকে হিমশীতল রক্তস্রোত বয়ে যায়, আর আমি ভয়ে ওইখান দিয়ে চলে আসি তৎক্ষণাৎ। আর বাড়ি এসে আমার বউ, ছেলে এবং আমার বৌমাকে অরুণেশের পানি মোড়ার কবলে পড়ে মৃত্যুর খবরটা বলতেই আমার ছেলে সুজয় আমার কথাটা বিশ্বাস করে না, উল্টে বলে আমাকে, ধুর বাবা, ওইসব বাজে কথা রাখো তো। ওই বিলে পানি মুড়া ঠোড়া কিছুই নেই। গ্রামের অশিক্ষিত লোকেদের কথায় কান দিও না হতো। দেখো গিয়ে অখিলেশ কাকাকে হয়তো ওনার কোনো শত্রু সুযোগ বুঝে খুন করেছে লোকচক্ষুর আড়ালে। আমার ছেলে সুজয় আমার মুখে সেই দিন পানি মোড়া ওই ঝিলে আছে বিশ্বাস করেনি ঠিকই, কিন্তু আমার বাড়িতে এমন একটা মর্মান্তিক ঘটনা ঘটলো যে আমার ছেলে তখন আমার কথা বিশ্বাস করলো যে ওই ঝিলে সত্যি সত্যি পানি মোড়া আছে। আমি নীলকান্ত বাবুকে জিজ্ঞাসা করলাম, আপনার বাড়িতে কি এমন মর্মান্তিক ঘটনা ঘটেছিল যে আপনার সাজানো গোছানো সংসারটা নষ্ট হয়ে গেল? নীলকান্ত বাবু কাঁদতে কাঁদতে আবার বলতে শুরু করলেন, আমার বাড়িতে যখন ঘটনাটা ঘটে তখন আমি বাড়ি ছিলাম না। আমি আর আমার স্ত্রী আমার শালার ছেলের বিয়েতে কলকাতায় গিয়েছিলাম 5 দিনের জন্য। সুজয়, মৌমিতা যায়নি মাখনের পরীক্ষার জন্য। এরপর আমরা 2 বুড়ো বুড়ি বিয়ের ভোজ খেয়ে 5 দিন পর যথারীতি গ্রামে ফিরে আসি। যেদিন গ্রামে ঢুকি সেদিন গ্রামের কয়েকজন লোক আমাকে দেখে ছুটে আসে আর বলে, আরে পোস্টমাস্টার বাবু, আপনি এতদিন কোথায় ছিলেন? তাড়াতাড়ি বাড়ি যান, আপনার বাড়িতে আপনারা দুজন না থাকাকালীন একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে। ওরা তখন যা বলে আমার আর আমার স্ত্রীর মাথায় আকাশ ভেঙে পড়ে। আরে পোস্টমাস্টার বাবু, আপনার নাতি মাখন এই 3 দিন হলো পানি মরার কবলে পড়ে মারা গেছে। গ্রামের লোকেদের মুখে মাখনের মৃত্যুর খবর শুনে আমার স্ত্রী ওইখানেই জ্ঞান হারায়, আর আমি ছুটে তৎক্ষণাৎ বাড়ি যাই। আর গিয়ে আমার ছেলে সুজয়, মৌমিতাকে জিজ্ঞাসা করি এই ঘটনা ঘটলো কি করে। তখন আমার পুত্রবধূ মৌমিতা বলে কাঁদতে কাঁদতে, বাবা, আপনারা চলে যাবার একদিন বাদে মাখনের পরীক্ষা শেষ হয়েছিল, তাই ও পাড়ার কয়েকজন বন্ধুর সঙ্গে বিকেলে খেলতে বেরিয়েছিল ওই 5টা নাগাদ।
এরপর ঘড়িতে 7টা বাজতে দেখে মাখনকে ঘরে ফিরে আসতে না দেখে আমি যেই ওকে খুঁজতে বেরোবো বাড়ি থেকে, হঠাৎ ওর বন্ধু পিকলু আমাদের বাড়িতে কাকিমা কাকিমা করে ছুটে আসে। আমি ওকে ওইভাবে ছুটে আসতে দেখে বলি, কী রে পিকলু, তুই একা কেন? মাখন কোথায়? তখন ও হাঁপাতে থাকে আর হাঁপাতে হাঁপাতে বলে, কাকিমা কাকিমা, তুমি তুমি তাড়াতাড়ি তাড়াতাড়ি সাতমারির ঝিল পাড়ে চলো, মাখনকে পানি মোড়াতে টেনে নিয়ে গেল। পিকলুর মুখে এই কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। আমি তখন দিক জ্ঞান শূন্য হয়ে সেই সাতমারির ঝিলের দিকে ছুটতে ছুটতে যাই। ঠিকই, কিন্তু ততক্ষণে সব শেষ। আমি গিয়ে দেখি ঝিলের ধারে অনেক গ্রামের মানুষের ভিড়। তারা সব চিৎকার করে বলছে, হায় হায়, বাচ্চা ছেলেটাকে যে পানি মুড়াতে খেয়ে নিল, এই পানি মুড়া যে কাউকে ছাড়বে না দেখছি। এরপর ঝিলের ধারে পৌঁছাতেই দেখি মাখনের নিথর দেহটা জলে ভেসে উঠেছে। এরপর গ্রামের একজন লোকের সহায়তায় মাখনকে যখন ডাঙায় তোলা হয়, দেখি মাখনের চোখ দুটো খোলা আর মাথাটা বাঁ দিকে ঘোরানো। দেখে মনে হচ্ছে ওর ঘাড়টা কেউ মুটকে দিয়েছে। এরপর আমি কিছুটা স্বাভাবিক হতেই পিকলুকে জিজ্ঞাসা করি, মাখন সাতমারির ঝিলের ধারে কি করতে গিয়েছিল? তখন পিকলু আমাকে বলে, কাকিমা, ঝিলের পাশে যে ছোট মাঠটা দেখছো না, আমরা ওইখানেই বল খেলছিলাম। খেলতে খেলতে কখন যে সন্ধ্যা নেমে এসেছে বুঝতেই পারিনি। এরপরেও সঞ্জয় খেলেই যাচ্ছিল। চল মাখন, সন্ধ্যা হয়ে গেছে, আর খেলতে হবে না। ও না তবুও আমাদের কথা শুনছিল না, আর শুধু বলছিল, আরে পরীক্ষা তো শেষ, একটু খেলি না। এই কথা বলতে বলতে ও এমনভাবে লাথিটা মারলো যে বলটা ছিটকে গিয়ে সাতমারির ঝিলের জোরে পড়তে আমি বলে উঠি, ওই বলটাকে তো তুই অভিশপ্ত ঝিলের জলে ফেলে দিলি, এবার বল তো কে ওই বলখানা তুলতে যাবে? আমি এই কথা বলতেই মাখন বলে ওঠে, তোরা দাঁড়া, আমি এই বলটাকে জল থেকে তুলে আনছি, আমি তো সাঁতার জানি। এই বলে মাখন আমাদের কথায় কোনো কান না দিয়ে ওই ঝিলের জলে নামতেই আমরা দেখি একখানা কালো লোমশ হাত ওই ঝিলের জলের ভেতর থেকে উঠে আসে। তারপর মাখনের পাটা চেপে ধরে ওকে টানতে টানতে জলের ভেতরে নিয়ে যায়। আর মাখন তখন পরিত্রাহী চিৎকার করে আমাদের উদ্দেশ্যে বলে, আমাকে তোরা বাঁচা, আমাকে বাঁচা, আমি ডুবে গেলাম, আমি সাঁতার জানি না, আমাকে বাঁচা, আমি মায়ের কাছে যাব। পিকলু বাঁচা, পিকলু বাঁচা পিকলু। নীলকান্তবাবু মাখনের কথা শেষ করে কাঁদতে কাঁদতে আমায় বলে, সেই দিন যদি ওরা যেত আমাদের সঙ্গে বিয়ে বাড়িতে, তাহলে আজ এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটতো না, আমার বাড়িতে ঘটতো না। এরপর আবার নীলকান্তবাবু বলতে শুরু করলেন, মাখনের মৃত্যুর পর থেকে সারা সিঙ্গিপুর গ্রামে রটে গেল সাতমারির ঝিলে পানি মুড়া আছে। গ্রামের লোকেরা এই খবর শুনে ভয়তে আর কেউ সাতমারির ঝিলে স্নান করতে বা অন্য কোনো কাজ করতে যেত না, দিনে হোক বা রাতে হোক। কিন্তু যারা সাহস করে সাতমারির ঝিলে স্নান বা অন্য কোনো কাজ করতে গেছে, তারা এই পানি মুড়ার কবলে পড়ে মারা গেছে, জানো ভাই। তারপর রাত হয়ে আসছে দেখে আমি নীলকান্তবাবুকে বিদায় জানিয়ে আবার শ্মশান ঘাটে ফিরে আসি। তারপর শ্মশানের ভেতর ওই ঝিলটায় স্নান করে সেই দিন ঘরে চাল ছিল না বলে চিড়ে দুধ খেয়ে শুয়ে পড়ি। ঠিকই, কিন্তু সারা রাত না আমার ঘুম এলো না সেদিন। আমি সারা রাত ধরে শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, এই যুগে কি সত্যি এরকম পানিমুড়া আছে, নাকি ওই ঝিলে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে।
পরদিন বিকেলবেলায় আমি, বিমল আর শুভ একটা মরা পুড়ি এসে সমস্ত কাজকর্ম সেরে আমার ঘরের বারান্দায় বসে আড্ডা দিচ্ছি। চা খেতে খেতে আমি চায়ের কাপে চুমুক দিতে দিতে জিজ্ঞাসা করি ওদের দুজনের উদ্দেশ্যে, এই আচ্ছা তোরা বলতে পারিস ওই সাঁতরামারির ঝিলে কি সত্যি সত্যি পানিমুড়া আছে? আমার মুখ থেকে পানিমুড়া নামটা শুনে বিমল, শুভ দুজনের মুখটা যেন ফ্যাকাশে হয়ে যায়। আর বিমল বলে, তুই পানিমুড়ার কথা জানলি কি করে? আমি গত রাতে পোস্টমাস্টার নীলকান্ত বাবুর কাছে শোনা সব কথা বিমলকে বলতেই বিমল বলে, হ্যাঁ তুই ঠিকই শুনেছিস, ওই সাতমারির ঝিলে সত্যি সত্যি পানিমুড়া আছে। আর আমার এবং এই পানিমুড়া কবলে পড়েই আমার বৌদি আগের বছর প্রাণ হারিয়েছে জানিস। আমি বিমলের কথা শুনে কিছু বললাম না, চুপ করে থাকলাম। কিন্তু আমি দেখলাম শুভ পানিমুড়ার নামটা শুনে কেমন যেন এড়িয়ে গেল, আর কিছু বলল না। আর আমি ওই ঘটনাটা নিয়ে বেশি জলঘোলা করলাম না। এর বেশ কিছুদিন পরে ঘরে চাল ডাল শাকসবজি ছিল না বলে সিঙ্গিপুর হাটের বাজারে বাজার করতে যাই ওই রাত 8টা নাগাদ। 8:30 নাগাদ বাজার থেকে ফিরতে ফিরতে 9:30 10টা বেজে যায়। সিঙ্গিপুর বাজার থেকে যখন বাজার করে সাঁতরামারি ঝিলের সামনে থেকে যেতে যাব, হঠাৎ দেখি সাঁতরামারি ঝিলের ধারে কারা যেন দাঁড়িয়ে আছে, আর ঝিলটাকে দেখিয়ে কি সব বলা বলি করছে ফিসফিস করে। আমি এই দৃশ্য দেখে কিছুটা এগোতেই দেখি কতগুলো লোক ঝিলের ধারে দাঁড়িয়ে আছে এবং কি সব করে ফিসফিস করছে যেন। ঝিলের ধারে যে কটা লোককে দাঁড়িয়ে থাকতে দেখলাম তাদের মধ্যে থেকে দুজন লোককে আমি চিনতে পারলাম। এক হলো আমার বন্ধু শুভ, আর একজন হলো পোস্টমাস্টারের ছেলে সুজয়। ওদের ঝিল পাড়ে দাঁড়িয়ে থাকতে দেখে আমি ভাবি এরা রাতে হয়তো ঝিলের ধারে কি করছে কে জানে। পানিমুড়ার ভয় তো গ্রামের লোকেরা এই ঝিলের ধারে ভয়তে ঘেঁষে না, কিন্তু এরা এত রাতে কি করছে? খানিকক্ষণ আড়ালে দাঁড়িয়ে থেকে সবটা লক্ষ্য করার পর যেই বাড়ির পথ ধরে হাঁটতে যাব, হঠাৎ আমার কানে জলের ছটাপটির আওয়াজ পেতেই আমি তাকিয়ে দেখি এই জলের ভেতর থেকে একজন লোক সাঁতার দিয়ে ঝিলের ধারে এগিয়ে আসছে। আর যে লোকটা সাঁতার দিয়ে এগিয়ে আস্তে আস্তে দেখলাম তার মুখটা দেখে আমি অবাক হয়ে গেলাম। লোকটার মুখটা ছিল কুমিরের মতো আর দেহটা মানুষের মতো। এরপর লোকটা সাঁতার দিয়ে এগিয়ে এসে ঝিলে উঠে আসে, আর ঝিলের ধারে দাঁড়ানো লোকগুলোর হাতে সাঁতার দেওয়া কুমিরের মতো দেখতে লোকটা ওদের হাতে পোটলা মতো কি একটা জিনিস দিল। তারপর সেই লোকগুলো সাঁতার দেওয়া লোকটার হাত থেকে পোটলাটা নিয়ে পোটলাটা খোলে, আর লোকগুলো পোটলাটা খুলে ওর ভেতর থেকে যে জিনিসগুলো বার করে আনে সেগুলো দেখে আমি আরো অবাক হই। সেইগুলো হলো বন্দুক, ড্রাগ, আরো নানা ধরনের জিনিস। এই দৃশ্য দেখে আমার আর বুঝতে বাকি রইল না এই ঝিলে কি কাজ কারবার হয়, আর এই ঝিলে পানিমুড়া থাকার কারণ কি। এরপর বেশ কদিন আমি লুকিয়ে লুকিয়ে দেখতাম যে শুভ, সুজয় আর ওদের গ্রামের আরো কয়েকজন লোক ওই ঝিলের জলের ভেতর থেকে কি করে ড্রাগ পাচার করছে। এইসব কাজ কারবার দেখে আমি বেশি দেরি না করে আমি পোস্টমাস্টার বাবুকে রাতের কদিনে দেখা এই সমস্ত ঘটনা ওনাকে জানাতেই, আর ওনার ছেলে সুজয় যে এই ড্রাগ পাচারের সঙ্গে যুক্ত এইসব ঘটনা জানাই। কিন্তু উনি প্রথমে আমার কথা বিশ্বাস করেননি, উল্টে আমাকে ধমক দিয়ে বলে, শোনো শোনো বিকন্দ, আমার ছেলে কখনোই এইসব নোংরা কাজের সঙ্গে জড়িত থাকতে পারে না, তুমি চোখে ভুল দেখেছো। আমি ওনার এই কথা শুনে বলি, পোস্টমাস্টার বাবু, আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় আপনি আজ রাতে নিজের চোখে আপনার ছেলের কাণ্ড কারখানা দেখতে যান ওই সাঁতরামারির ঝিলে। এরপর নীলকান্তবাবু আমার কথা শুনে সেদিন রাত 12টা নাগাদ চুপি চুপি আমার সঙ্গে সাঁতরামারির ঝিল পাড়ে আসে এবং আড়াল থেকে দাঁড়িয়ে দেখে তার ছেলে সত্যি সত্যি ড্রাগের মতো নোংরা অপরাধের সঙ্গে যুক্ত। এছাড়া সুজয়ের সঙ্গে যারা এই কাজে জড়িত উনি তাদের চোখ দেখেও চিনতে পারলেন। সুজয়ের সঙ্গে যারা জড়িত ছিল তারা হলো গ্রামের মোড়লের ছেলে মোহিত, তারপর
আমার সঙ্গে কাজ করে শ্মশানে শুভ, এছাড়া পানি মুড়া সেজে এতদিন ধরে গ্রামের লোকজনদেরকে যে ভয় দেখিয়েছে আর খুন করেছে, সে আর কেউ নয়, নীলকান্ত বাবুর পাশের বাড়ির প্রতিবেশী দুলাল। এরপর নীলকান্ত বাবু এইসব দৃশ্য বেশিক্ষণ সহ্য করতে না পেরে বেশি দেরি না করে আমাকে থানায় নিয়ে যায়। আর থানায় গিয়ে থানার বড়বাবু নিখিলেশ ভাদুড়িকে ড্রাগ পাচারের খবর, এছাড়া গ্রামে 1 বছর ধরে যা যা ঘটনা ঘটছে সব বলতেই উনি নীলকান্তবাবুর মুখে সব শুনে নিখিলেশ ভাদুড়ি সেদিন ফোর্স নিয়ে সাঁতরামারির ঝিলের ধারে হানা দেয় এবং যারা ড্রাগ পাচারের চক্রের সঙ্গে জড়িত তাদেরকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায়। এরপর তাদের মুখ থেকে জানা যায় যে তাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য ও নিজেদের ভবিষ্যৎ গোছানোর জন্য এই ধরনের জঘন্যতম অপরাধ করেছে। আদালত অপরাধীর মুখ থেকে সব স্বীকারোক্তি আদায় করে সেই অপরাধীদের যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে এই জঘন্যতম অপরাধের জন্য। এতক্ষণ ধরে ভিকন্দর মুখে অখ্যাত গ্রামগুলিতে ড্রাগ পাচারের কাণ্ড কারখানা শুনে শ্যামল, কিঞ্জল ও প্রতীক এরা 3 জনই বলে ওঠে, বাবা, অখ্যাত গ্রামগুলিতে এই ধরনের কাণ্ড কারখানা ও জঘন্য অপরাধগুলো যে হয় আমরা তো জানতামই না। তোরা খালি একবার ভাব, ওদের এই জঘন্যতম অপরাধের জন্য গ্রামের 5-5টা নিরীহ মানুষের প্রাণ গেছে, সঙ্গে একটা নিষ্পাপ শিশুরও। এই জঘন্যতম অপরাধ আরো কত গ্রামে যে হয়ে চলছে আমরা জানি না, আর কত নিরীহ মানুষ এদের ফাঁদে পড়ে মারা যাচ্ছে সে খবর আমরা জানি না। এ ধরনের জঘন্যতম অপরাধ কবে যে থামবে কে জানে স্যার। আজ আমি ওই সিঙ্গিপুর থেকে ব্যাপারটা ধরতে পেরেছিলাম বলে অপরাধীরা ঠিক সময় শাস্তি পেয়েছে। আর যদি আমি রহস্য না উদ্ধার করতাম তাহলে অনেকেই হয়তো ওদের প্ল্যান অনুযায়ী সাজানো পানি মুড়ার কবলে পড়ে মারা যেত ওই ঝিলে স্নান করতে গিয়ে। ভিকন্দর এই কথা শুনে শ্যামল, কিঞ্জল ও প্রতীক বলে ওঠে, তুই ওই গ্রামে থেকে ওই ঝিলের রহস্য ফাঁস করেছিস বলেই অপরাধীরা যোগ্য শাস্তি পেয়েছে এবং গ্রামের বাসিন্দারা আবার পুনরায় ওই ঝিল আগের মতো ব্যবহার করতে পারছে।